ওকে, শুরু করা যাক আজকের ক্লাস তাহলে। উম আমি স্ক্রিন শেয়ার করি। ওকে, সো আজকে যে বিষয়টা নিয়ে আমরা ক্লাস করব সেটা হলো যে এর আগের দিনের ক্লাসে আমরা কি দেখেছিলাম যে আমাদের যদি কোনো আই ফ্রেম ফর্ম থাকে তাহলে আমরা সেই আই ফ্রেম বেসড ফর্ম গুলোকে কিভাবে ট্র্যাক করতে পারি। ঠিক আছে, তার মধ্যে একটা মেথড দেখেছিলাম পোস্ট মেসেজ, আর একটা দেখেছিলাম যে যে জায়গায় জিটিএম কানেক্ট করতে পারবো সেই জায়গায় কি করেছিলাম, জিটিএম কানেক্ট করে জিটিএম থেকে আমরা ইভেন্ট পাঠিয়ে তারপরে সেটা লিসেন করে ডেটা লেয়ারে সেন্ড করেছিলাম। আর একটা দেখেছিলাম যে পোস্ট মেসেজের মাধ্যমে যদি কোনো ইভেন্ট অটোমেটিক সেন্ড হয় সেই ইভেন্ট গুলোকে ক্যাপচার করে সেই ইভেন্ট গুলোকে কিভাবে আমরা ডেটা লেয়ারে সেন্ড করতে পারি, তাই না? এই দুটো প্রসেস দেখেছিলাম ফর আই ফ্রেম ফর্ম ট্র্যাকিং। আচ্ছা, এখন ভাই ভাই অনেক সময় কি হয় আমাদের আই ফ্রেম বেসড ফর্মে, বা অনেক সময় আমরা দেখি যে কোনো ফর্মের ক্ষেত্রে হতে পারে, শুধু আই ফ্রেম বেসড ফর্ম নয়, অনেক সময় কি হয় যখন আমরা কোনো একটা ফর্ম সাবমিট করি, মনে করেন আমরা একটা ফর্ম সাবমিট করছি, করার পর আমাদের ওই ফর্ম থেকে কিছু ইউজারের ডিটেলস কালেক্ট করতে হয়। তো ইউজার ডিটেলস কি, যেমন ইমেল, ফোন নাম্বার, তারপর আরো বিভিন্ন রকমের জিনিসপত্র যেগুলো আমরা ফর্মে সাবমিট, একটা ইউজার সাবমিট করে, যেমন ইমেল, ফোন নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, এইসব জিনিস, ঠিক আছে, এগুলো কালেক্ট করতে হয়। তো সেগুলো যদি আমরা নন আই ফ্রেম বেসড ফর্ম যেগুলো হয় সেগুলোতে তো খুব সহজে আমরা কালেক্ট করে নিতে পারি। কিভাবে করতে পারি, যে আমরা এই যে এখানে যেমন রাইট ক্লিক করে, যেটা আমি শিখিয়েছিলাম, ইন্সপেক্ট করে এটা সুন্দরভাবে আমরা কালেক্ট করতে পারি ইজিলি ফর নন আই ফ্রেম বেসড ফর্ম। ঠিক আছে, কিন্তু অনেক সময় কি হয় আই ফ্রেম বেসড ফর্মে যেহেতু জিটিএম ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারে না, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কি হয় আমরা এইভাবে রাইট ক্লিক করে আমরা কিন্তু ইউজার ডিটেলস কালেক্ট করতে পারি না, তাই না? কেন কি আই ফ্রেম বেসড যেই ফর্ম গুলোতে জিটিএম কানেক্ট করা যায় না সেখানে আমরা এরকম ডাইরেক্ট রাইট ক্লিক করে আমরা কিন্তু কোনো ডিটেলস কালেক্ট করতে পারবো না, কেন কি ওখানে জিটিএম অ্যাক্সেস করতে পারে না, এর আগের দিন আমি বলেছিলাম। আর যেগুলোতে জিটিএম কানেক্ট করা যায়, যে আই ফ্রেম গুলোতে জিটিএম কানেক্ট করা যাবে সেগুলোতে আবার সেই নর্মাল এরকম রাইট ক্লিক করে করতে পারবেন। কিন্তু যেগুলোতে করা যাবে না সেরকম আই ফ্রেম বেসড ফর্মে, কিছু কিছু ফর্মে আপনি এরকম একটা অপশন খুঁজে পাবেন যেখানে আপনি ফর্মটা সাবমিট করার পর যখন থ্যাংক ইউ পেজে যাবেন, ফর্মটা সাবমিট করার পর যখন থ্যাংক ইউ পেজে যাবেন তখন থ্যাংক ইউ পেজের ইউআরএল এ আপনি ইউজারের ডিটেলস গুলো অ্যাড করতে পারবেন। কিছু কিছু ফর্মে পাওয়া যায় এরকম, কিছু কিছু নন আই ফ্রেম বেসড ফর্ম বা আই ফ্রেম বেসড ফর্মে এই অপশনটা থাকে। ঠিক আছে, এখন আসবে এটা কি সব নন আই ফ্রেম বেসড ফর্মে থাকবে? নট নেসেসারিলি, এটা ডিপেন্ড করবে ফর্ম টু ফর্ম, কোন ফর্মে আছে না আছে সেটা আপনি ওই ফর্মের অ্যাডমিন ড্যাশবোর্ডে গিয়ে দেখতে পারবেন, চেক করতে হবে আপনাকে, সব সময় যে থাকবে এরকম নয়। ঠিক আছে, তাহলে এইরকম যদি কোনো একটা অপশন থাকে আপনার কাছে যেই জায়গায় আমি দেখছি রাহি ভাই আমার ফর্মটা সাবমিট করার পর আমার ইউজারের ডিটেলস গুলো এরকম ইউআরএল এ চলে আসছে, মনে করেন আমি যদি একটা এখানে র্যান্ডম একটা কিছু সাবমিট করি, ঠিক আছে, সাবমিট করি, তাহলে কি হবে আমার ইউআরএল এ এরকম আমার ডিটেলস আসছে, এই যে এরকম। হ্যাঁ, এখানে আমার, আমরা দেখবো পরবর্তী, মনে করেন ইউআরএল এ আমার এরকম ইউজারের ডিটেলস আসছে যেই জায়গায় আমার ইউজারের ডিটেলস গুলো থাকছে। তাহলে এইরকম যদি আমি ইউজারের ডিটেলস ইউআরএল এ পাই, অথবা যে কোনো ইনফরমেশন আমি যদি ইউআরএল থেকে কালেক্ট করতে চাই, ঠিক আছে, তখন আমি সেটা কিভাবে করব? বেসিক্যালি ইউজারের ডিটেলস এর জন্যই সবসময় আপনাকে ইউজ করতে হবে। আর অন্যান্য সময় আপনি কোনো স্পেসিফিক যদি নিশ কোনো একটা ট্র্যাকিং করতে চান তখন আপনার হয়তো মনে মানে ইউজ হতে পারে, কিন্তু 90% কেসে আপনার যখন ইউজারের ডিটেলস এইভাবে ইউআরএল এ থাকবে তখন আপনি কিভাবে ইউজারের ডিটেলস এই ইউআরএল থেকে নেবেন এবং সেই ইভেন্ট, সেই ইনফরমেশন গুলো আপনি ডেটা লেয়ারে কিভাবে সেন্ড করবেন, সো দ্যাট উই ক্যান সেন্ড দোজ ডেটা টু ডিফারেন্ট অ্যাড প্ল্যাটফর্ম, যেটা আমরা এর পরবর্তী
ক্লাসগুলোতে দেখবো। জিও4 এর ক্ষেত্রে আমাদের ইউজারের ডিটেলস সেন্ড করতে হয় না, এই জন্য আমরা সেন্ড করছি না। কিন্তু অন্যান্য প্ল্যাটফর্ম যেমন গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, টিকটক অ্যাডস, এগুলো যখন আমরা ক্লাসে যাব তখন আমরা দেখবো যে আমাদের এইসব প্ল্যাটফর্মে ইউজারের ডিটেলস সেন্ড করতে হয়। ঠিক আছে, তো আমরা ওই জন্য প্রসেসটা শিখে রাখছি যে কিভাবে ইউজারের ডিটেলস গুলো কালেক্ট করতে হয়, সো দ্যাট যখন ওই ক্লাসগুলোতে যাব তখন যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এবং আপনারা খুব ইজিলি সেইগুলো ইনফরমেশন কালেক্ট করে বিভিন্ন প্ল্যাটফর্মে সেন্ড করতে পারেন। সেই জন্য আচ্ছা আচ্ছা, এখন এই যে আমি ইউজারের ডিটেলস বা এই ইউজারের ডিটেলস আমার ইউআরএল এ আসবে, এটা কি অটোমেটিক আসবে রাহি ভাই? অনেক সময় অটোমেটিকও আসতে পারে, অথবা যেই ফর্মটা আমি আমার ওয়েবসাইটে এমবেড করেছি সেই ফর্মের আবার ড্যাশবোর্ডে এরকম অপশন থাকে যেই জায়গা থেকে আমি কি করতে পারি এই ইউজার ডিটেলস গুলো এই মানে থ্যাংক ইউ পেজের ইউআরএল এ অ্যাপেন্ড করতে পারি, মানে অ্যাড করতে পারি। তাহলে জট ফর্ম বলে একটা ফর্ম আছে, তো সেই ফর্মে এরকম একটা অপশন আছে। ঠিক আছে, আমি দেখাই, যদি জট ফর্মে যদি আমি অ্যাডমিন ড্যাশবোর্ডে যাই, ঠিক আছে, আমি যদি অ্যাডমিন ড্যাশবোর্ডে যাই, ঠিক আছে, এইটা আমাদের ফর্ম। ঠিক আছে, এখন আমি এডিট ফর্মে ক্লিক করি, করার পর এই সেটিংসে যাব, যাওয়ার পর দেখেন এখানে থ্যাংক ইউ পেজ বলে একটা অপশন আছে। থ্যাংক ইউ পেজে এখন এখানে আছে দুই ধরনের অপশন আছে, একটা হলো যে মানে থ্যাংক ইউ মেসেজ দেখাবে আপনাকে, যে ফর্মটা যখন সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে তখন একটা থ্যাংক ইউ মেসেজ দেখিয়ে দেবে। কিন্তু সেটা আমরা করব না, কেন কি থ্যাংক ইউ মেসেজটা যেটা দেখাবে সেটা ওই আই ফ্রেমের ভেতরেই থাকবে। তাহলে আই ফ্রেমের ভেতরে যদি থাকে তাহলে আমরা কিন্তু ওটাকে ট্র্যাক করতে পারবো না, কেন কি জিটিএম আমরা কানেক্ট করতে পারছি না। ঠিক আছে, তাহলে আমি কি করব, যে রিডাইরেক্ট টু এন এক্সটার্নাল লিঙ্ক আফটার সাবমিশন, মানে যখন ফর্মটা সাকসেসফুলি সাবমিট হবে তখন ওরা কি করবে, একটা আলাদা থ্যাংক ইউ পেজে আমাকে রিডাইরেক্ট করে দেবে। সেই অপশনটা আমি এখানে সিলেক্ট করেছি, করার পর আমাকে এখানে যেই পেজটাতে রিডাইরেক্ট করবে সেই পেজের ইউআরএল আমাকে এখানে দিতে হবে। যেমন আমাদের ওয়েবসাইটে একটা থ্যাংক ইউ পেজের ইউআরএল আছে, সেটা হলো যে এইটা। ঠিক আছে, আমি যদি এটা কপি করে পেস্ট করি তাহলে আমরা এখানে পাবো এই থ্যাংক ইউ পেজ। এই যে এই থ্যাংক ইউ পেজে আমার জন্য রিডাইরেক্ট হয়ে যায়, সেটা অটোমেটিক জট ফর্ম রিডাইরেক্ট করে দেবে। এখন এখন রাহি ভাই, এই যে থ্যাংক ইউ পেজ আপনার রিডাইরেক্ট হবে, এখন এই থ্যাংক ইউ পেজের ইউআরএল এ আমরা কিভাবে আমাদের ইউজারের ডিটেলস গুলো অ্যাপেন্ড করতে পারি বা অ্যাড করতে পারি। এখন এই ইউআরএল এ আপনাকে যদি ইউজারের ডিটেলস অ্যাপেন্ড করতে হয়, আচ্ছা রাহি ভাই, এটা কি সব ফর্মের ক্ষেত্রে একই ইউজ হবে? না, এটা আপনাদের ওই জট ফর্মের ডকুমেন্টেশন দেখে আমি রিসার্চ করে বের করেছি বলে আমি জানি। সব ফর্মে যে এই ফ্যাসিলিটি থাকবে নট নেসেসারিলি, আমি আবারও বলছি, সব ফর্মে এই রকম ফ্যাসিলিটি যে থাকবে এটা কখনোই নয়। কিছু কিছু ফর্মে আপনাকে তাদের ডকুমেন্টেশন, তাদের সেটিংস এর কি কি অপশনস আছে সেগুলো পড়ে আপনাকে বুঝতে হবে যে সেরকম অপশন আছে কিনা। যদি থাকে তবেই আপনি করতে পারবেন, আর যদি না থাকে তাহলে পারবেন না, আমি বারবারও বলছি। ঠিক আছে, নাহলে পরে যখন দেখা গেল রাই ভাই আপনি তো জট ফর্মের ক্ষেত্রে দেখেছিলেন আর অন্য একটা ফর্মে আমি আহ, এরকম করছি কিন্তু হচ্ছে না, কিন্তু আপনি যে ফর্মে করছেন সেই ফর্মে এই ফ্যাসিলিটি আছে কিনা আদৌ সেটা আপনাকে প্রথমে জানতে হবে, তবেই কিন্তু আপনি করতে পারবেন, আদারওয়াইজ করতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রথমে আমি ইউআরএলটা দিলাম, আমার থ্যাংক ইউ পেজের ইউআরএলটা। আচ্ছা, এই থ্যাংক ইউ পেজের ইউআরএল এর পরে দেখেন একটা জিজ্ঞাসা চিহ্ন আছে। হুম, এই জিজ্ঞাসা চিহ্নর পরে যা কিছু আপনি অ্যাড করবেন সেগুলোকে বলা হয় কোয়ারি প্যারামিটার। ঠিক আছে, তার মানে এই বিস্ময় সূচক চিহ্ন না, বিস্ময় আহ, জিজ্ঞাসা চিহ্ন যে ইয়েটা আছে, সিম্বলটা আছে, তারপরে যে প্যারামিটার গুলো আপনি অ্যাড করবেন সেগুলোকে বলা হয় কোয়ারি প্যারামিটার। ঠিক আছে, এই কোয়ারি প্যারামিটারের মাধ্যমে আমরা কোনো ইউজারের ডিটেলস অ্যাড করতে পারি এই ডট ফর্মে। ঠিক আছে, আচ্ছা, কি কি ধরনের প্যারামিটার আমি এই ইউআরএল এ অ্যাড করতে পারি রাহি ভাই, সেটা যদি আপনার দেখতে হয় তাহলে এই সেটিং বাটনে ক্লিক করবেন, করার পর ফিল্ডসে যাবেন, তারপর দেখেন এখানে আপনি কি কি ডিটেলস এই ইউআরএল এ অ্যাপেন্ড করতে পারবেন তার একটা লিস্ট এখানে দেওয়া আছে। যেমন ফুল নেম, আপনার ফর্মের মধ্যে যদি কোনো নেম ফিল্ড থাকে, এই যে ফুল নেম, সেই নামটা কিন্তু থ্যাংক ইউ পেজে চলে আসবে, থ্যাংক ইউ পেজের ইউআরএল অটোমেটিক অ্যাপেন্ড হয়ে যাবে। সেরকম কন্ট্যাক্ট নাম্বার, মানে আপনার ইয়েতে যদি কোনো ফোন নাম্বার থাকে সেটা আপনার অটোমেটিক হয়ে যাবে, ইমেল অ্যাড্রেস যদি থাকে সেটা আপনার ইউআরএল অটোমেটিক অ্যাপেন্ড হয়ে যাবে।
তারপর আপনার অ্যাড্রেস যদি থাকে, এই যে যেমন অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা আপনার ইউআরএল এ চলে আসবে। সাবমিশন আইডি, মানে প্রত্যেকটা সাবমিশনে একটা ইউনিক আইডি জেনারেট হয়, সেই আইডিটা যদি আপনাকে নিতে হয় সেটাও আপনি পেয়ে যাবেন। ফর্ম টাইটেল, মানে হলো ফর্ম, যে ফর্মটা আপনার সাবমিট হচ্ছে সেই ফর্মে একটা টাইটেল থাকে, সেই ফর্মটা যে আইপি, মানে যিনি সাবমিট করছেন তার আইপি অ্যাড্রেস কি ছিল সেটাও আপনি ইউআরএল এ পেয়ে যাবেন। তো এর মধ্যে যে ইনফরমেশন গুলো আপনার প্রয়োজন হবে সেটা আপনি এখানে অ্যাড করবেন। কিভাবে করবেন রাহি ভাই? আচ্ছা, এখন এই জায়গায় আপনি কি করবেন, যখন আপনি এখানে অ্যাড করবেন, তো আমি কি অ্যাড করতে চাই, প্রথমে আমি অ্যাড করতে চাই আমার ফুল নেম। তাহলে ফুল নেম যদি আমি অ্যাড করি, এফ নেম দিলাম আমি, মনে করেন ফুল নেম, আপনি যে কোনো নাম দিতে পারেন। এই যে কি, এটার নাম হলো কি, আর তারপর ইজিক্যাল টু দিয়ে তারপর ভ্যালু, মানে যেটা আপনি, যে ভ্যালুটা আপনার হবে এই জায়গায়। আমি একটা ডেমো দেখাই হবে প্রথমে। মনে করেন আমি এখানে দিলাম রাহি, ঠিক আছে, মনে করেন দিয়ে আমি এখানে সেভ করে দিলাম, অটো সেভ, ঠিক আছে, এই যে আমার সেভ হয়ে গেল। এখন আমি যদি এই ফর্মটাতে যাই, যাওয়ার পর আমি যদি রিলোড দিই, দেওয়ার পর আমি যদি এই ফর্মটাকে সাবমিট করি, ঠিক আছে, তাহলে আমার কি হবে, ওই ইউআরএল এ আমার কি চলে আসবে, রাহি কথাটা চলে আসবে, ঠিক আছে। এই দেখেন আমার এফ নেম কি চলে আসছে, রাহি। কিন্তু আমার তো রাহি ভাই এই ভ্যালুটা, রাহি যে কথাটা ফার্স্ট নেমের জায়গায় তো আপনি টেস্ট দিলেন, কিন্তু এখানে আসলো রাহি। এই নামটা তো ডাইনামিক হতে হবে, তাই না? তো সেটা ডাইনামিক করার জন্য আমাকে কি করতে হবে, এই জায়গায় আমার ফর্মে আসতে হবে। আসার পর এটা তো আমি স্ট্যাটিক ভ্যালু দিয়েছি রাহি, প্রত্যেকবারই রাহি আসবে, প্রত্যেকবারই যেই যেই সাবমিট করবো না কেন প্রত্যেকেরই এফ নেম রাহি আসবে, কিন্তু আমি ডাইনামিক করব। তার জন্য দেখেন এই যে এই জায়গায় বলেছে যে তুমি যদি এটা ডাইনামিক করতে চাও তাহলে তোমাকে এই ভ্যারিয়েবলটা ইউজ করতে হবে, সেটা হলো কি, এই যে ফুল নেম। তার মানে আমার ফর্মের মধ্যে যে তার নাম দিবে তার নামটা অটোমেটিক এই জায়গায় চলে আসবে, ফুল নেম গেল, ঠিক আছে। আচ্ছা, এখন এটা হলো প্রথম, তাহলে কি হলো, কোয়ারি প্যারামিটারের দুটো ভাগ, একটা হলো নেম অফ দ্য কি অ্যান্ড দ্য ভ্যালু অফ দ্যাট পার্টিকুলার কি। যেমন আমরা লোকাল স্টোরেজে যখন কোনো ভ্যালু স্টোর করি তখন কি করি, দুটো আমাদের জিনিস দিতে হয়, একটা হলো নেম অফ দ্য কি, আর একটা হলো ভ্যালু, যে ভ্যালুটা আপনি লোকাল স্টোরেজে স্টোর করতে চাচ্ছেন। সেরকম ভাবে কোয়ারি প্যারামিটারের দুটো আছে, একটা হলো নেম অফ দ্য কি অ্যান্ড দ্য ভ্যালু, মানে ওই ওই কি এর কি ভ্যালু থাকবে, ঠিক আছে, কি ভ্যালু ইউআরএল এ অ্যাপেন্ড হবে। আচ্ছা, তাহলে আমরা কি ভ্যালু পেয়ারে এই জায়গায় আমরা দিতে পারি। আচ্ছা, এর হলো প্রথম প্যারামিটার আমি অ্যাড করলাম। এখন যদি একের অধিক প্যারামিটার আমি অ্যাড করতে চাই, যারা এইভাবে এফ নেম অ্যাড করলাম, এরপর আমি আরো একটা প্যারামিটার অ্যাড করবো, তাহলে কি করব, তারপরে আমরা সেকেন্ডে আমরা কি এই এন্ড, এই সিম্বলটা দিব, এই যে এন্ড, হ্যাঁ, দেওয়ার পর এরপরে যে সেকেন্ড প্যারামিটার আপনি অ্যাড করতে যাচ্ছেন সেই প্যারামিটারের কিটা দিবেন। যে আমি সেকেন্ড প্যারামিটার অ্যাড করতে যাচ্ছি ইমেল, তার কি ভ্যালু থাকবে, তাহলে ইজিক্যাল টু কি কাউন্ট করে নিব, ডাইনামিক ভ্যালু, এই যে আমার ইমেলটা আমি এখান থেকে নিয়ে নেব, এই যে ইমেল, ঠিক আছে, এই যে ইমেল, ঠিক আছে। আচ্ছা, আর কি নিতে পারি রাহি ভাই, আমি মনে করেন এই যে সাবমিশন আইডিটাও নিতে চাই, ইউনিক একটা আইডি জেনারেট হয়, সেই সাবমিশন আইডিটা নিতে চাই। তাহলে কি করবো, আমি আবার একটা প্যারামিটার অ্যাড করবো, তাহলে আমি কি দিব, সিম্বল, তারপর আমি কি দিব, সাবমিশন আইডি বা সাবমিট আইডি, হোয়াট এভার, সাবমিট আইডি, ঠিক আছে, দিয়ে আমি ইজিক্যাল টু দিব, দেওয়ার পর আমার এই জায়গাটা আইডিটা দিয়ে দেবো। মনে করেন সাপোজ আমি এই কয়েকটা প্যারামিটারই অ্যাড করে দেখাচ্ছি, মানে আপনি সব প্যারামিটারই অ্যাড করতে পারবেন সেম প্রসেসেই, ঠিক আছে। তো আপনি এখানে এটা দিলেন, দেওয়ার পর আপনার এই ইয়েটা মানে সেভ হয়ে গেল, ঠিক আছে। এইবার আমি কি করব, আমার যদি আমার ওয়েবসাইটে যাই, আবার যাওয়ার পর আমি যদি ফর্মে যাই, যাওয়ার পর এইবার যদি আমি কি করি, ফর্মটা সাবমিট করি, দেখা যাক আমার ডিটেলস গুলো আসছে কিনা। তাহলে আমি এখানে মনে করেন দিলাম রাহি টেস্ট, হোয়াট এভার, ঠিক আছে, আমি এখানে দিলাম হ্যালো, ঠিক আছে, আমি ফোন নাম্বার দিয়ে দিলাম এইটা, ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম এইটা, অ্যাড্রেসে দিলাম, ঠিক আছে, করে সাবমিটে দিয়ে দিলাম। দেওয়ার পর জন্য আমাকে দেখেন রিডাইরেক্ট করে নিয়ে গেছে, হ্যাঁ। দেখেন তাহলে আমি ইউআরএল এ কি পেলাম, প্রথমে ফার্স্ট নেমে পেয়ে গেলাম রাহি টেস্ট, এটা হলো আমার ফার্স্ট নেম, আর হ্যালোটা হলো আমার লাস্ট নেম, আর এফ নেম মানে হলো ফুল নেম, ঠিক আছে। আচ্ছা, এরপর আমি কি পেলাম, ইমেল, ইমেল কি, এই যে test@gmail.com, আর একটা কি অ্যাড করেছিলাম, সাবমিট আইডি, মানে বললাম না প্রত্যেকটা সাবমিশনে একটা ইউনিক আইডি জেনারেট হয়, তো সেটাও যদি আপনি ক্যাপচার করতে চান সেটাও দেখেন ইউআরএল চলে এসেছে।
আচ্ছা, তার মানে আমার প্রথম ধাপ আমার কমপ্লিট, যে রাহি ভাই আমার ফর্মটা সাবমিট হওয়ার পর যেই ডিটেলস গুলো আমার প্রয়োজন সেই ডিটেলস গুলো আমার ইউআরএল এ চলে আসছে। ঠিক আছে, এখন আমি ইউআরএল থেকে এই ভ্যালুটা কিভাবে নেব, ইউআরএল থেকে আমি এই ভ্যালুগুলো কিভাবে নেব সেটা আমাকে এখন খুঁজে বের করতে হবে। আচ্ছা, তার জন্য আপনাকে কি করতে হবে, যে আপনি আপনার গুগল ট্যাগ ম্যানেজারে যাবেন। গুগল ট্যাগ ম্যানেজারে চলে আসলাম রাহি ভাই। আসার পর আমি এগুলো একটু পজ করে দিই। আমার গুগল ট্যাগ ম্যানেজার চলে আসলাম। আসার পর কি করবো রাহি ভাই, এখানে আমি একটা নতুন ট্যাগ তৈরি করব। কি ধরনের ট্যাগ তৈরি করব? কাস্টম এইচটিএমএল ট্যাগ তৈরি করব। ঠিক আছে, এখন এই জায়গায় আমি কি লিখবো, কিছু কোড লিখবো। কোন কোড? এই যে আমি আপনাদের কোডটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, এই যে আমরা এই কোডটা লিখবো। ঠিক আছে, এই যে কি, টেক ডেটা ফ্রম ইউআরএল। টেক ডেটা ফ্রম ইউআরএল মানে ইউআরএল থেকে যদি আপনাকে কোনো ডেটা নিতে হয় তাহলে আপনাকে এই কোডটা কপি করতে হবে। করলাম, এই, ঠিক আছে, এই যে নেওয়ার পর আপনি আপনার গুগল ট্যাগ ম্যানেজারে চলে আসবেন। আসার পর কি লিখবো, স্ক্রিপ্ট প্রথমে লিখতে হবে, কারণ কি আমি এখন জাভা স্ক্রিপ্ট কোড লিখতে যাচ্ছি, তাই না? তার মানে এই স্ক্রিপ্ট লিখলাম। লেখার পর এইবার আমি এই জায়গায় কি করব, এই জায়গায় পেস্ট করব। এই যে পেস্ট। এখন দেখেন এই জায়গায় আপনি যে প্যারামিটার, এই প্রথম লাইনের পরের লাইনে দেখেন 4 নাম্বার লাইনে, এখানে আপনাকে প্রথমে কি করতে হবে, এখানে যে ভ্যালু ইউ ওয়ান্ট টু টেক, মানে ইউআরএল থেকে যে আপনি যে ভ্যালুটা নিতে চান, ইউআরএল থেকে যে ভ্যালুটা নিতে চান বা যে কি এর ভ্যালুটা নিতে চান সেই কি এর নামটা আপনাকে দিতে হবে। যেমন আমি নিতে চাই এফ নেম, তাহলে আমি কি করব, এই জায়গায় ভ্যালু ইউ ওয়ান্ট টু টেক এর জায়গায় দিয়ে দেবো আমি এফ নেম। এফ নেম দিয়ে দিলাম এবং এই ভ্যারিয়েবলটার নাম দিয়ে দিলাম এফ নেম। ঠিক আছে, মানে এই ভ্যারিয়েবলটার মধ্যে আমি এই ভ্যালুটা স্টোর করব, এই কি এর ভ্যালুটা স্টোর করব, এই কি এর ভ্যালুটা স্টোর করব। আচ্ছা, হলো। সেরকম ভাবে আমি কি নিতে পারি, ভাই ভাই আমি ইমেলটাও নিতে চাই। কি করব তাহলে, আবার এই লাইনটা কপি করব, এই লাইনটা কপি, তারপর পেস্ট, এই জায়গায় পেস্ট। হ্যাঁ, তাহলে আমাকে ভ্যারিয়েবলের নামটা আমি চেঞ্জ করে দিই ইমেল। ঠিক আছে, এই ইমেল দিয়ে দিলাম। এখন এই যে এখানে কি কিসের নামটা দিতে হবে, নেম অফ দ্য কি, মানে যেই কি এর ভ্যালুটা আমি নিতে যাচ্ছি। যেমন আমাদের লোকাল স্টোরেজ থেকে কোনো একটা ভ্যালু যদি নিতে হতো তাহলে কি করতাম, উইন্ডো ডট লোকাল স্টোরেজ ডট গেট আইটেম, তারপর কি দিতাম, নেম অফ দ্য কি, যার ভ্যালুটা আপনি নিতে যাচ্ছেন। সেম প্রসেস এখানেও, যেই কি এর ভ্যালুটা আপনি নিতে যাচ্ছেন সেই কি এর নামটা দিতে হবে আপনাকে ওখানে। তাহলে আমি কি নিতে যাচ্ছি, ইমেল নিতে যাচ্ছি, তাই না? এই ইমেল, তাহলে আমি ইমেলটা কপি করে নেবো, নেওয়ার পর এই জায়গায় ইমেল দিয়ে ফেলবো। হলো। আবার তাহলে আমি কি নিতে চাই রাহি ভাই, এই সাবমিশন আইডিটাও নিতে চাই। তাহলে কি করব, আবার সেম প্রসেস, এটা কপি, এই পেস্ট। হ্যাঁ, পেস্ট করার পর এখানে আমি দিয়ে দিলাম, মনে করেন সাবমিট আইডি। ঠিক আছে, আর এখানে আমরা দিয়ে দেব নেম অফ দ্য কি ইজ সাবমিট আইডি। ঠিক আছে, আচ্ছা, এখন দিয়ে দেবো। ঠিক আছে, আর এই ভ্যারিয়েবল গুলোর নাম যে একই হতে হবে এরকম কোনো কথা নাই, এটা এই নাম আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন, কিন্তু এই নামগুলো মানে কি এর নামগুলো সেম টু সেম হতে হবে, যেমন করে আপনার ইউআরএল আপনি কি এর নামগুলো দিয়েছিলেন। ঠিক আছে, আচ্ছা, দেওয়ার পর এখন আমরা কি করি, এই দেওয়ার পর আমরা একটু আহ কনসোল করে দেখি যে আমাদের এই ভ্যালুগুলো কনসোলে আসছে কিনা, মানে ভ্যালুগুলো ঠিক মতো আমরা ক্যাপচার করতে পারছি কিনা। তার জন্য কি করব, কনসোল, কনসোল ডট লগ। ঠিক আছে, কি করব, কনসোল ডট লগ এফ নেম। ঠিক আছে, এই যে এফ নেম, তারপর আরেকটা আমরা কনসোল করে নেই। তাহলে আপনি চেক করতে পারবেন যে আমার ভ্যালুগুলো ঠিক মতো ক্যাপচার হচ্ছে কিনা। ঠিক আছে, আরেকটা কি দিব, সাবমিট আইডি। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, হওয়ার পর এটা কোন 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 পেজে ফায়ার হবে, থ্যাংক ইউ পেজে। এই যে পেজ ইউআরএল কন্টেন্টস থ্যাংক ইউ, সেম প্রসেস। তাহলে আমি এখানে চলে আসবো, চলে আসার পর আমাদের থ্যাংক ইউ নিয়ে একটা ইউআরএল তৈরি করাই ছিল, এই যে পেজ ইউআরএল কন্টেন্টস থ্যাংক ইউ। এই যে এটি আমরা ইউজ করলাম, যেটা আমরা এর আগেবারে ইউজ করেছিলাম।
ফর্ম সাবমিশনের ক্ষেত্রে যে পেজ ইউআরএল কন্টেন্টস থ্যাংক ইউ, ঠিক আছে। আচ্ছা, যাওয়ার পর এবার আমি এটাকে সেভ করে দিলাম, মনে করেন কি নাম দিলাম, ফর্ম ইউজার ডিটেলস অর হোয়াট এভার, যা ইচ্ছা আপনি নাম দিবেন, নামের সঙ্গে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। তাহলে আমাদের ইউজার ডিটেলস এখানে চলে আসে। আসার পর এবার আমরা একটু প্রিভিউ করি, প্রিভিউ করে চেক করি যে আমাদের ফর্মটা সাকসেসফুল সাবমিট হওয়ার পর আমাদের ইউআরএল থেকে আমরা ডেটাগুলো ক্যাপচার করে কনসোলে প্রিন্ট আউট হচ্ছে কিনা, ঠিক আছে। তাহলে আমি এখানে ইয়ে করলাম, করার পর আমরা এখানে কানেক্টেড হয়ে গেল। হওয়ার পর আমি একটু ইয়েটা ওপেন করে নিই, মানে কনসোলটা ওপেন করে নিলাম। নেওয়ার পর আমি ফর্মসে আসলাম। আসার পর এবার আমি কি করব, আমার ফর্মটাকে সাবমিট করব। তাহলে আমি ফর্মে যাই একটু, যাওয়ার পর কই ফর্ম, এই যে ফর্ম, ঠিক আছে। তাহলে আমি এখানে আচ্ছা নাম দিই রাহি টেস্ট, ঠিক আছে। আমি দিলাম এখানে টেস্ট, বা টেস্ট না দিয়ে হাই, ও হোয়াট এভার দিলেন, ঠিক আছে। আমি এখানে ইমেল দিয়ে দিলাম, অ্যাড্রেস দিলাম, সিটি দিয়ে দিলাম। এবার আমি সাবমিট করে দিলাম। সাবমিট করার পর এবার আমাদের এই পেজে কানেক্ট হওয়ার পর আহ আমাদের প্রিন্টার হলো না কেন, দেখি আমাদের ফায়ার হয়েছে কিনা। আমাদের ট্যাগই ফায়ার হয়নি, কোনো কিছু মিস্টেক করেছি কি আমরা। আহ, আচ্ছা, আমাদের কম স্পেস থেকে তো এসছি আমরা। আচ্ছা, আমরা একটু ট্রিগারিংটা চেঞ্জ করি। আমরা ওটা কেন হচ্ছে না আমরা দেখছি পরে, আগে আপাতত আমরা সিঙ্গেল ইয়ে দিয়ে করি। ঠিক আছে, আমরা একটু ভিউ দিই আবার, করে কানেক্ট করার পর এবার আমরা একটু কনসোলে যাই, দেওয়া পর ফর্মস, যাওয়ার পর এবার আমরা ফর্মটা সাবমিট করি, ঠিক আছে। করার পর সাবমিট, থ্যাংক ইউ পেয়ে যাবে। এই দেখেন আমাদের কনসোলে কিন্তু চলে এসছে। কি কি চলে এসছে, প্রথমে আমাদের নাম, ফুল নেম কি ছিল, রাহি টেস্ট, আর সার নেমে দিয়েছিলাম হাই, মানে লাস্ট নেমে দিয়েছিলাম হাই আর ফার্স্ট নেমে দিয়েছিলাম রাহি টেস্ট, তাহলে আমাদের ফুল নেম চলে এসছে। তারপর কি চলে এসছে, আমাদের ইমেল চলে এসছে। তারপর কি চলে এসছে, আমাদের সাবমিশন আইডি, এই সাবমিশন আইডি আমাদের কনসোলে চলে এসছে। আচ্ছা, তাহলে আমাদের যেই মেন উদ্দেশ্য ছিল রাহি ভাই, আমার ইউআরএল এ ডেটাটাকে ক্যাপচার করা, সেটা আমরা ক্যাপচার করতে পেরেছি, এবং তার প্রমাণ হলো এইটা, যে আমার কনসোলে এটা প্রিন্ট আউট হয়ে যাচ্ছে, কেন কি আমি ওটাই কমান্ড দিয়েছিলাম এই জায়গায়, কনসোলে প্রিন্ট আউট করার। এখন রাহি ভাই আমি এই ইউজার ডিটেলস গুলো কি ডেটা লেয়ারে সেন্ড করতে পারি, সো দ্যাট ইন ফিউচার আমি ডেটা লেয়ার থেকে এই ডিটেলস গুলো নিয়ে আমি বিভিন্ন প্ল্যাটফর্মে সেন্ড করব। হ্যাঁ অবশ্যই, এখন আপনি যে ডেটা লেয়ারে সেন্ড করার যে কোডটা আমরা ইউজ করে এসেছিলাম এর আগের দিন, সেই সেম কোডই আপনি এখানে ইউজ করবেন। কি ছিল সেই কোডটা, উইন্ডো ডট ডেটা লেয়ার ডট পুশ, হলো। এবার আপনি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলেন, দেওয়ার পর এখানে সেকেন্ড ব্র্যাকেট, তারপর আপনি এখানে স্পেস দিলেন। তাহলে প্রথম আমি কি দিতে হবে, নেম অফ দ্য ইভেন্ট, তাহলে আমি এখানে দিলাম ইভেন্ট কোলন, তারপর আমি দিলাম মনে করেন সাপোজ যে কোনো ইভেন্টের আপনি নাম দিতে পারেন, ইউজার ডিটেলস অর হোয়াট এভার, ইউজার আন্ডারস্কোর ডিটেলস, ঠিক আছে। দেওয়ার পর আপনি কি করলেন, এবার আমাকে ইমেল, ইমেল, ঠিক আছে। তাহলে ইমেল আমি কোন ভ্যারিয়েবলের মধ্যে রেখেছি, এই যে দিয়ে দিলাম কমা। তারপর কি আমার আছে, এফ নেম মানে ফুল নেম, এফ নেম, তাহলে ফুল নেম, তাহলে আমি এখানে কপি করে নেব ফুল নেম,
দেওয়ার পর দিয়ে দিলাম, তারপর কমা, তারপর কি সাবমিশন আইডি, সাবমিট আইডি, ঠিক আছে। তারপর আমি সাবমিট আইডিটা কোন জায়গায় রেখেছি, এই ভ্যারিয়েবলটার মধ্যে, তাই না? এই তো, হয়ে গেল। হওয়ার পর এই সেম ট্রিগার, তাহলে আমি আবার সেভ করে দিই, হয়ে গেল। তাহলে আমি এবার কি করব, আবার প্রিভিউ করব, প্রিভিউ করে আমি আবার চেক করব যে আমার ডিটেলস গুলো এবার ডেটা লেয়ারে আসছে কিনা, তাই না? তাহলে আমি এখন প্রিভিউ করি, কানেক্টে গেলাম, যাওয়ার পর আমরা কি করলাম, ফর্মস পেজে গেলাম, যাওয়ার পর এবার আমরা কি করব, ফর্মটাকে সাবমিট করব, তাই না? তাহলে আমি এখানে দিয়ে দিই রাহি টেস্ট, এবার অন্য নাম দিই হ্যালো, করার পর এই সাবমিট ক্লিক করুন। করার পর এই যে আমাদের জিটিএম কানেক্টেড হয়ে গেছে। এবার যদি আমি এখানে যাই, যাওয়ার পর দেখেন আমাদের ইউজার ডিটেলস বলে একটা ইভেন্ট এসছে। আসার পর আমি এখানে যদি ক্লিক করি, এটা যদি এক্সপ্যান্ড করি, দেখেন আমার সব ইউজারের ডিটেলস গুলো এখানে চলে এসছে। কি কি ডিটেলস এসছে, আমার ইমেল, মানে আমার ইউজার যে ইমেলটা দিয়েছিল সেটাও চলে এসছে, আমার ফুল নেম এটাও চলে এসছে, আমার সাবমিট আইডি এটাও চলে এসছে, মানে আমার থ্যাংক ইউ পেজে ইউআরএল এ যে যে ইউজারের ডিটেলস গুলো ছিল সেগুলো আমার ডেটা লেয়ারে চলে এসছে। এরপর আমি কি করব, এরপরে আমরা যখন বিভিন্ন অ্যাড প্ল্যাটফর্মে ইউজারের ডিটেলস গুলো সেন্ড করবো, যেমন ফেসবুক, গুগল অ্যাড, টিকটক, আরো যত প্ল্যাটফর্ম আছে, তখন আমরা কি করব, ডেটা লেয়ার ভ্যারিয়েবল যেমন ভাবে আমরা তৈরি করি সেরকম ডেটা লেয়ার ভ্যারিয়েবল তৈরি করে এই ভ্যালুগুলো নিয়ে আমরা সেই ডেটাগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে সেন্ড করতে পারবো। যেমন করে আমরা, এরপরে তো প্রসেস সেম, মানে ডেটা লেয়ার থেকে ডেটা কিভাবে নিতে হয় সেই প্রসেস কিন্তু সেম। যেমন ডেটা লেয়ার ভ্যারিয়েবল তৈরি করে আমরা এখান থেকে ডেটাগুলো নিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে সেন্ড করতে পারবো। তার মানে আমার রাহি ভাই, এটা শুধুমাত্র থ্যাংক ইউ পেজের ক্ষেত্রে যে আমার মানে ফর্ম সাবমিশনের ক্ষেত্রে যে কাজ করবে এরকম নয়। যে কোনো মানে আপনার ইউআরএল থেকে যদি আপনাকে কোনো ভ্যালু নিতে হয় যেটা অ্যাজ এ কোয়ারি প্যারামিটার হিসাবে আসছে, কোয়ারি প্যারামিটার কোনগুলোকে বলবো, যে ইউআরএল এর মধ্যে দেখবেন এরকম জিজ্ঞাসা চিহ্ন একটা থাকবে, জিজ্ঞাসা চিহ্নর পর এরকম কি ভ্যালু পেয়ারে মানে থাকবে ডিটেলস গুলো, ঠিক আছে, সেগুলোকে আমরা বলি কোয়ারি প্যারামিটারস, ঠিক আছে। তো আপনাকে এরকম ইউআরএল এর কোয়ারি প্যারামিটার থেকে যদি কোনো ভ্যালু নিতে হয়, তাহলে আপনি এই প্রসেস, যেটা প্রসেস আমি দেখালাম, এই প্রসেসে আপনি সেই ভ্যালুগুলো নিতে পারবেন। নেওয়ার পর সেই সেম ভাবে উইন্ডো ডট ডেটা লেয়ার ডট পুশ করে আপনি ডেটা লেয়ারে সেন্ড করতে পারবেন, এবং তারপরে প্রসেস সেম যে ডেটা লেয়ার ভ্যারিয়েবল তৈরি করে সেই ভ্যালুগুলো নিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি সেন্ড করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আরেকটা আছে, মানে এই প্রসেসটা আপনি আবার ক্যালেন্ডলির ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন। কি রকম ক্যালেন্ডলিতে ইউজ করতে পারবেন, এর আগের দিন আমরা দেখেছিলাম যে ক্যালেন্ডলি ফর্মে আমরা যখন সাবমিট করছিলাম তখন ক্যালেন্ডলির মানে যখন আমরা এই যে ফর্মে আসলাম, টাইম সিলেক্ট করলাম, তবে এই যে নেম এবং ইমেল এটা কিন্তু আমরা কালেক্ট করতে পারছিলাম না। কেন কি, ক্যালেন্ডলির মধ্যে আমরা জিটিএম কানেক্ট করতে পারি না। ক্যালেন্ডলি বাই ডিফল্ট যে ইভেন্ট গুলো দেয় সেগুলো আমরা ক্যাপচার করি, এবং ক্যাপচার করার পর সেগুলো আমরা কি করি, ডেটা লেয়ারে সেন্ড করি। কিন্তু ক্যালেন্ডলি বাই ডিফল্ট যে ইভেন্ট গুলো আমাদের সেন্ড করে সেই ইভেন্ট গুলোর মধ্যে আমাদের ইউজারের ডিটেলস থাকে না, এই জন্য আমরা কিন্তু ক্যাপচার করতে পারি না। কিন্তু ক্যালেন্ডলিতে এই অপশন আছে, ঠিক আছে। যদি আপনি ক্যালেন্ডলিতে যান, কিন্তু এটা প্রো প্রো অ্যাকাউন্টে থাকবে, ফ্রি অ্যাকাউন্টে নয়, আমি আবারও বলছি। প্রো অ্যাকাউন্ট যদি আপনার কাছে ক্যালেন্ডলি থাকে, তাহলে আপনি ক্যালেন্ডলিতে যাবেন, যাওয়ার পর এখানে একটা অপশন পাবেন, দেখি আমার অ্যাকাউন্ট আদৌ অ্যাক্টিভ আছে কিনা। আচ্ছা, আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ নাই, ঠিক আছে। ওই ক্যালেন্ডলির মধ্যে যেখানে আপনি ক্যালেন্ডলির ইয়েটা তৈরি করেছেন, মানে কি বলে, ফর্মটা তৈরি করেছেন, এই ফর্মটা তৈরি করেছেন, সেই ফর্মেই সেটিংস এর মধ্যে একটা অপশন পাবেন, যে জায়গায় দেখবেন রিডাইরেক্ট টু এ থ্যাংক ইউ পেজ, এরকম একটা অপশন থাকবে। যেমন ডট ফর্মে আমরা একটা অপশন পাচ্ছি না, এরকম রিডাইরেক্ট টু এন এক্সটার্নাল লিঙ্ক আফটার সাবমিশন, তো সেখানেও একটা আপনি অপশন পাবেন যে রিডাইরেক্ট টু এ এক্সটার্নাল লিঙ্ক আফটার সাবমিশন। ওখানে দেখবেন একটা অপশন থাকবে যে টিক চিহ্ন দেওয়ার পর যে মানে মানে টিক 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 চিহ্নর একটা অপশন থাকবে, যে জায়গায় কি হবে যে আপনার ইউজারের ডিটেলস গুলো আপনি থ্যাংক ইউ পেজে এরকম অ্যাড করতে চান কি চান না। যদি আপনি ওটা টিক চিহ্ন দিয়ে দেন তাহলে কি হবে,
ওই ক্যালেন্ডলি ফর্মটাও যখন আপনি সাকসেসফুলি সাবমিট করবেন তখন এটা আপনাকে কি করবে, রিডাইরেক্ট করে একটা থ্যাংক ইউ পেজে নিয়ে যাবে, এই যে থ্যাংক ইউ পেজে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর ওই থ্যাংক ইউ পেজের ইউআরএল এ আপনি আবার এইরকম ইউজারের ডিটেলস গুলো অটোমেটিক পাবেন, ঠিক আছে, যেটা আপনি ক্যালেন্ডলি ফর্মে সাবমিট করেছেন, মানে যেমন এই যে নেম, ইমেল, এগুলো, ঠিক আছে। তারপর আপনি কি করবেন, সেম প্রসেস, এই যে এই কোডটা ইউজ করবেন। তারপর আপনার আবার সেম, এই যে মনে করেন, যেমন এই যে আমি দেখাই, এই যে আমাদের মনে করেন এই যে এইটা আমাদের মনে করেন ক্যালেন্ডলি সাবমিট, এটাই আমাদের ক্যালেন্ডলি সাবমিট করার পরে এরকম ইউআরএল আসবে। মনে করেন আমি এটা দিয়ে আপনাকে ডেমো দেখাই, ঠিক আছে। যে মনে করেন আমি কি করেছি, আমার এখন ক্যালেন্ডলি ফর্ম সাপোজ, ঠিক আছে। তাহলে আমি ক্যালেন্ডলি ফর্মে কি কি নিব, আমার ক্যালেন্ডলি ফর্মে কি কি আছে, ইউআরএলটা আমি একটু দেখি। ইউআরএল আমাদের কি কি থাকে, আমাদের ইউআরএল এ থাকে এই যে ইনভাইটি ফুল নেম আর ইনভাইটি ইমেল, ঠিক আছে, এই দুটো আমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে আমি এটা কি করবো, ওই যে আবার সেম সেম কোড কপি করবো, এই যে আমার যে কোন কোডটা, এই যে এই কোডটা, তাহলে আমরা ওই কোডটা কপি করে নিয়েছি, এই যে কপি করে এই জায়গায় বসিয়ে দিয়েছি, এই যে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপর আমাকে প্যারামিটারের নামগুলো দিতে হবে, তাহলে প্রথম কি প্যারামিটারের নাম নেব, ইনভাইটি ফুল নেম, তাই না। এবং এটা কেমন করে বুঝলাম রাইবে, এটা কোয়ারি প্যারামিটার, দেখেন এই যে ইউআরএল এর মধ্যে জিজ্ঞাসা চিহ্ন আছে, জিজ্ঞাসা চিহ্নর পরে দেখেন সবগুলো কি ভ্যালু পেয়ারে আছে, এই যে অ্যাসাইন্ড টু, তারপর ইজিক্যাল টু, তারপর এটার ভ্যালু, তারপর আপনি এই যে দেখেন এন্ড সিম্বল, তারপর ইভেন্ট টাইপ ইউআইআইডি, এই যে এখানে আছে। তাহলে মানে এটা হলো কোয়ারি প্যারামিটার্স, তাহলে কোয়ারি প্যারামিটার্স থেকে যদি আপনাকে কোনো ভ্যালু নিতে হয় তাহলে এই প্রসেসে আপনাকে নিতে হবে, ঠিক আছে। তাহলে আমি কি করলাম, তাহলে আমাকে কি নিতে হবে, ইনভাইটি ফুল নেম, তাই না। তাহলে আমি এটা নিয়ে নিলাম কপি, কপি করার পর এই যে এখানে এফ নেমের জায়গায় আমি দিয়ে দেবো ইনভাইটি ফুল নেম, কারণ কি আমি এখন ইনভাইটি ফুল নেম নিতে চাই, তাহলে এই যে ফুল নেম চলে আসলো। আচ্ছা, তারপর আমি কি নিতে চাই, ইনভাইটি ইমেল আমি নিতে চাই, ঠিক আছে, তাহলে নিয়ে নেবো কপি, ঠিক আছে। তাহলে আমি এখানে দিয়ে দিলাম ইনভাইট ইমেল, তাহলে সেটা আমার ইমেল হয়ে গেল। আর ইয়েতে তো সাবমিশন আইডি নাই, সাবমিশন আইডি বলে কোনো প্যারামিটার নাই, ঠিক আছে, তাহলে সাবমিশন আইডি আপনার দরকার নেই। যদি আপনি অন্য কোনো কিছু ভ্যালু নিতে চাই, যেমন ইভেন্ট টাইপ ইউইউআইডি, এটার ভ্যালু নিতে চান, নিতে পারেন। ইভেন্ট টাইপ নেম, ইভেন্ট কি ধরনের ইভেন্ট ছিল এটা, সেটা আপনি যদি নিতে চান তাহলে এটা এখানে নিয়ে নিলেন। মনে করেন আমি এটাও নিতে চাই, ইভেন্ট টাইপ নেম, ঠিক আছে, তাহলে আমি এখানে দিয়ে দেবো ইভেন্ট টাইপ নেম, আর এটার নাম দিয়ে দেবো ইভেন্ট টাইপ, ইভেন্ট ইভেন্ট টাইপ, হ্যাঁ, দিয়ে দিলাম। তাহলে এখন এগুলো আমি ডেটা লেয়ারে কিভাবে পুশ করবো, সেম এই যে উইন্ডো ডট ডেটা লেয়ার ডট পুশ ইউজার ডিটেলস, এখানে আপনি যা ইচ্ছা নাম দিতে পারেন, আপনার মন মতো যা মনে হবে। এই যে আমি ইমেল দিব, ইমেলটা আমরা কোন ওটার মধ্যে রেখেছি, তাহলে চেঞ্জ করার দরকার নেই। ফার্স্ট নেম ফুল নেমটা ওইটার মধ্যে রেখেছি, শুধু আমার ইভেন্ট টাইপ, তাহলে আমি ইভেন্ট টাইপ এখান থেকে কপি করে নেবো, নেওয়ার পরে সাবমিশন আইডির জায়গায় দিয়ে দেবো ইভেন্ট টাইপ, আর এই সাবমিশন জায়গায় ইভেন্ট টাইপ, তাই না, ঠিক আছে। তারপর যে আমি সেভ করে দেবো, হ্যাঁ, আহ হ্যাঁ সেভ করে দেবো, কারণ কি এটা, না দাঁড়ান আমি পেজ ইউআরএল এ, হ্যাঁ থ্যাংক ইউ আছে, হ্যাঁ তাহলে আমাদের একই ট্রিগার, পেজ ইউআরএল এ থ্যাংক ইউ, তাহলে সেভ হয়ে গেল। হয়ে যাওয়ার পর এবার আমি কি করব, প্রিভিউ করব, প্রিভিউ করলাম। এতে আমি এই ইউআরএল না দিয়ে ডাইরেক্ট থ্যাংক ইউ পেজের ইউআরএলটা দিয়ে দিই, এই থ্যাংক ইউ পেজের ইউআরএল, ঠিক আছে, দিয়ে এই যে আমি পেস্ট করে দিলাম। হুম, তারপর এই যে কানেক্টে ক্লিক করলাম, তারপর যে আমার থ্যাংক ইউ পেজ হবে, যে আমার জিটিএম কানেক্ট হয়ে যাবে, এই জিটিএম কানেক্টেড হয়ে গেছে। তো আমি এখানে যদি যাই, দেখেন আমাদের ইউজার ডিটেলস বলে একটা ইভেন্ট চলে এসছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন আমাদের ইনভাইটি ইমেল চলে এসছে, আর ফুল নেম হলো রাহি, ইভেন্ট টাইপ কি ছিল, 30 মিনিটস মিটিং, এই ইউআরএল আপনি যদি দেখেন ইভেন্ট টাইপটা ছিল 30 মিনিটস মিটিং, এই যে 30 মিনিটস মিটিং, ঠিক আছে। আর ফুল নেম কি ছিল, ইনভাইটি ফুল নেম ছিল রাহি, আর ইনভাইটি ইমেল ছিল এই যে gmail.com, ঠিক আছে। তাহলে আমি কিন্তু এখানে ইউজার ডিটেল, এরপরে আমি কিভাবে এগুলো ভ্যালুগুলো নিব, ডেটা লেয়ার ভ্যারিয়েবল ইউজ করে আপনি ডেটা লেয়ার থেকে নিয়ে যে কোনো প্ল্যাটফর্মে আপনি সেট করতে পারবেন। তার মানে মুদ্রা কথা হলো রাহি ভাই, আমার অত কিছু ভাবনা চিন্তা করার দরকার নাই, ঠিক আছে, যে কি কখন কি, আমার মেন মুদ্রা কথা যে আমার পেজ ইউআরএল থেকে, মানে পেজ ইউআরএল এর কোয়ারি প্যারামিটার থেকে যদি আমাকে কোনো ভ্যালু নিতে হয়, সবসময় মনে রাখবেন পেজ ইউআরএল এ কোয়ারি প্যারামিটার মানে এরকম জিজ্ঞাসা চিহ্ন থাকবে, তারপরে এরকম ভ্যালু থাকবে,
জিজ্ঞাসা, সেগুলোকে বলবো আমরা কোয়ারি প্যারামিটার। তো আমার ইউজারের ডিটেলস যদি বা যে কোনো ডিটেলস যদি এরকম অ্যাজ এ কোয়ারি প্যারামিটার হিসাবে আসে আমার ইউআরএল এ, এবং সেই ভ্যালুটা আমি ক্যাপচার করতে যাচ্ছি, তাহলে আমাকে কি কোড ইউজ করতে হবে? এই যে এই কোডটা ইউজ করতে হবে। এবং এই কোড ইউজ করার মাধ্যমে আমি ওই ডেটাটা ক্যাপচার করে আমি সেই ডেটাটাকে ডেটা লেয়ারে সেন্ড করতে পারবো। এবং ডেটা লেয়ারে সেন্ড করার প্রসেস তো আপনারা শিখে গেছেন এতদিনে, ঠিক আছে? করার পর আমি ওই ডেটা লেয়ারে সেন্ড করার পর ডেটা লেয়ার ভ্যারিয়েবল তৈরি করে সেই ডেটাটাকে নিয়ে আমি বিভিন্ন প্ল্যাটফর্মে সেন্ড করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, আর এটা তো আমি এর আগের দিনই দেখিয়ে দিয়েছি, লিড ইভেন্ট ডাবল ফায়ার প্রিভেনশন করবেন কিভাবে। তাহলে আমাদের মানে মানে ফর্ম ট্র্যাকিং এর যে প্রসেস গুলো হয় বা ইউজারের ডিটেলস কালেক্ট করার যে প্রসেস গুলো হয়, সেগুলো আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? ঘুরে ফিরে এই প্রসেসের মধ্যে আপনার আসবে, মানে হয় আপনাকে আহ কি বলে, রাইট ক্লিক, নন আই ফ্রেম বেসড ফর্মের ক্ষেত্রে তো কোনো অসুবিধাই নেই, রাইট ক্লিক করে আপনি নিয়ে নিতে পারবেন, যেটা আমি শিখিয়েছি এর আগের দিন। যদি আই ফ্রেম বেসড ফর্ম থাকে তাহলে আপনাকে কি চেক করতে হবে, যে সেখানে জিটিএম কানেক্ট করা যায় কি যায় না। যদি কানেক্ট করা যায় তাহলে ওই জিটিএম কানেক্ট করে যেরকম ভাবে রাইট ক্লিক মেরে ডিটেলস নিবেন সেরকম ভাবে করতে পারবেন, কারণ কি আই ফ্রেমের ভিতরে আপনি জিটিএম কানেক্ট করতে পেরেছেন, ঠিক আছে? তারপর পোস্ট মেসেজের মাধ্যমে আপনি ডিটেলস গুলো সেন্ড করে আপনি সেটাকে আবার ডেটা লেয়ারে সেন্ড করতে পারবেন। কিন্তু যদি দেখা গেল রাই ভাই আই ফ্রেম বেসড ফর্মের মধ্যে আমি মানে জিটিএম কানেক্ট করতে পারছি না, তাহলে আপনাকে ওই যে মানে ওই আই ফ্রেম যদি বাই ডিফল্ট কোনো ইভেন্ট সেন্ড করে, তো সেই ইভেন্ট গুলো ক্যাপচার করতে হবে, ক্যাপচার করে ডেটা লেয়ারে সেন্ড করতে হবে। এখন যে ইভেন্ট গুলো বাই ডিফল্ট সেন্ড করছে সেগুলোর মধ্যে যদি কোনো ইউজারের ডিটেলস থাকে তাহলে তা পেলেন, আর যদি না থাকে তাহলে না পেলেন। তাহলে আমাকে কি করতে হবে রাই ভাই, ওই যে বাই ডিফল্ট যে ইভেন্ট গুলো সেন্ড করছে তার মধ্যে ইউজারের ডিটেলস নাই, তাহলে আমি কি করব? তখন আপনাকে দেখতে হবে যে ওই ফর্ম, যে ফর্মটা আমি অ্যাড করেছি সেই ফর্মে এরকম রিডাইরেক্ট করার কোনো অপশন আছে কিনা। আর রিডাইরেক্ট করা গেলেও সেখানে এরকম ডাইনামিক প্যারামিটার অ্যাড করা আছে কিনা, কেমন করে জানবো রাহিবে? সেটা ওই ফর্মের কোনো ডকুমেন্টেশন আপনাকে পড়তে হবে, ওই ফর্মের কোনো সেটিংস এরকম আছে কিনা চেক করতে হবে। এরকম তো আর এরকম নয় যে সব ফর্মেরই থাকবে, এরকম কোনো কথা নয়, ঠিক আছে? তাহলে আপনি যদি পান যে হ্যাঁ রাহি ভাই আমি যে ফর্মটা অ্যাড করছি সেখানে আমি দেখছি যে তাদের ডকুমেন্টেশন পড়ে দেখেছি বা আমি রিসার্চ করে দেখেছি যে না তাদের এরকম অ্যাড করার অপশন আছে, তাহলে আপনি এরকম অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর তাহলে আপনার যখন ফর্মটা সাবমিট হবে তখন থ্যাংক ইউ পেজের ইউআরএল এ এরকম ইউজারের ডিটেলস আপনি পেয়ে যাবেন। তাহলে এবার ইউজারের ডিটেলস অ্যাজ এ কোয়ারি প্যারামিটার আমার কাছে আসতে হবে, এই যে জিজ্ঞাসা চিহ্ন থাকতে হবে, তারপরে আমার ডিটেলস গুলো আসবে। তাহলে আমার আসছে এরকম রাহি ভাই, তাহলে আমি কি করব? আমার তো বলে দিয়েছে রাই ভাই যে কোয়ারি প্যারামিটার থেকে যদি কোনো ডিটেলস নিতে হয় আমাকে এই কোডটা ইউজ করতে হবে। তো আমি এই কোডটা ইউজ করবো, করার পর আমি ডেটা গুলো নিয়ে ডেটা লেয়ারে সেন্ড করবো, আর ডেটা লেয়ারে সেন্ড হয়ে গেলে তো তারপরে প্রসেস আমার কাছে জল ভাত। তারপরে প্রসেস আমার কাছে জল ভাত এই কারণেই কেন কি আমি তারপরে ওই সেম প্রসেস ইউজ করতে পারবো, যে ডেটা লেয়ার ভ্যারিয়েবল ইউজ করে ডেটাটাকে নিয়ে আমি বিভিন্ন প্ল্যাটফর্মে সেন্ড করতে পারবো, ঠিক আছে? তাহলে এটা আমাদের ফর্ম ট্র্যাকিং এর মোটামুটি কমপ্লিট। আর একটা প্রসেস যেটা আমরা বাকি থাকলাম সেটা হলো ওয়েব হুক। সেটা এখন নয়, আমরা কয়েকদিন পরে শুনুন দেখবো যে ওয়েব হুকের মাধ্যমে কিভাবে আপনি ডেটা নিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা চলে আসবো আরেকটা প্রসেসে, সেটা হলো বা আরেকটা টপিকে, সেটা হলো যে আমাদের অনেক সময় কি হয়, আহ আহ, আচ্ছা, আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। সেটা হলো যে আমরা এর আগের দিন জিও ফোরে যখন ডেটা পাঠাচ্ছিলাম তখন আমাদের জিও ফোরে একটা কনসেপ্ট আছে, সেটার নাম হলো ক্রস ডোমেন ট্র্যাকিং, ঠিক আছে? তাহলে প্রথমে আমি একটু বলি যে ক্রস ডোমেন ট্র্যাকিং কি, ঠিক আছে, এবং কেন করবো আমি ক্রস ডোমেন ট্র্যাকিং, প্রয়োজনীয়তাটা কি, ঠিক আছে? ক্রস ডোমেন দেখেন, আমি যখন আমার ওয়েবসাইটটা লোড করলাম তখন আমার ওয়েবসাইটের ডোমেন কি, এইটা, ঠিক আছে? এখন মনে করেন সাপোজ ধরে নেয় যে আমার ওয়েবসাইটে যে ইউজার আসছে, আসার পর সে কি করছে, আমার ওয়েবসাইটে মনে করেন একটা লিংক আছে বা একটা বটন আছে বা হোয়াট এভার, ঠিক আছে? এখন সেই বটনে ক্লিক করে সে কি করছে, একটা অন্য ডোমেনে চলে যাচ্ছে, এবং সেই সেকেন্ড ডোমেনটাও কিন্তু আমারই। মনে করেন সাপোজ এটাও আমার ওয়েবসাইট abcd.com, বা আমার ওয়েবসাইটে একটা বটন আছে সে বা বটন আছে বা লিংক আছে হোয়াট এভার, ক্লিক করলে মানুষজন কি করছে আরেকটা ডোমেনে চলে যাচ্ছে, সেটা হলো xyz.com, ঠিক আছে? সেটাও কিন্তু আমারই, আমার ওয়েবসাইট, আমি বিজনেস ওনার, ঠিক আছে? এখন এই যে মনে করেন
abcd.com ওয়েবসাইটে যে ইউজারটা আসলো এবং সে আপনার ওয়েবসাইটে লিঙ্ক ক্লিকে একটা বাটনে ক্লিক করার পর xyz.com এ গেল, ঠিক আছে? এখন এই দুটো ওয়েবসাইটেই কিন্তু আপনার গুগল অ্যানালিটিক্স সেট আপ করা আছে। ধরে নেন যে abcd.com এও রাইবে আমি গুগল অ্যানালিটিক্স সেট আপ করে রেখেছি, xyz.com এও আমি গুগল অ্যানালিটিক্স সেট আপ করে রেখেছি। এখন যে পার্সন এ আপনার ওয়েবসাইটে আসলো abcd.com এ, আসার পর আপনার বটনে ক্লিক করলো, করার পর কোথায় গেল? xyz.com এ। কিন্তু এখন এই যে দুটো ওয়েবসাইটে যদি আপনি ওয়েবসাইটে যে আপনি গুগল অ্যানালিটিক্স সেট আপ করে রেখেছেন, দুটো আলাদা আলাদা ওয়েবসাইটে গুগল অ্যানালিটিক্স সেট আপ করে রেখেছেন, এখন এই যে ইউজার একটা ডোমেন থেকে আরেকটা ডোমেনে জাম্প করলো, তো এখন এই ইউজারকে যদি আপনাকে আইডেন্টিফাই করতে হয় অ্যাক্রস দ্য ডোমেন, একটা ইউজারকে যদি আপনাকে আইডেন্টিফাই করতে হয় অ্যাক্রস দ্য ডোমেন, দেন ইউ হ্যাভ টু ইমপ্লিমেন্ট ক্রস ডোমেন ট্র্যাকিং বা ক্রস ডোমেন ট্র্যাকিং। নামটার মধ্যেই দেওয়া আছে ক্রস ডোমেন, মানে একটা ডোমেন থেকে আর একটা ডোমেনে, একটা ইউজারকে একটা ডোমেন থেকে আর একটা ডোমেনে সুইচ করার পর যদি সেই ইউজারকে আইডেন্টিফাই করতে হয় যে দিস ইজ দ্য সেম ইউজার হু ভিজিটেড abcd.com, দেন হি কামস টু xyz.com, দেন ইউ হ্যাভ টু ইমপ্লিমেন্ট ক্রস ডোমেন ট্র্যাকিং। আচ্ছা রাহি ভাই, যদি আমরা ক্রস ডোমেন ট্র্যাকিং না করতাম, ক্রস ডোমেন ট্র্যাকিং কেন করতে হয় সেটা তো আমরা বুঝলাম, যে একটা ইউজারকে অ্যাক্রস দ্য ডোমেন যদি আপনাকে আইডেন্টিফাই করতে হয় তাহলে আমাকে ক্রস ডোমেন ট্র্যাকিং করতে হবে। কিন্তু যদি না করতাম তাহলে কি হতো? তাহলে কি প্রবলেম ছিল? তাহলে প্রবলেম এইটাই ছিল যে মনে করেন abcd.com এ যে ইউজারটা আসলো, তারপর আপনার ওয়েবসাইটে একটা বটনে ক্লিক করে xyz.com এ গেল। এখন এই দুটো ওয়েবসাইটে যেহেতু গুগল অ্যানালিটিক্স সেট আপ করা আছে, এখন এই দুটো ওয়েবসাইটে যখন ইউজার জাম্প করবে বা এই দুটো ডোমেনে যখন ইউজার জাম্প করবে, সেই ইউজারকে গুগল অ্যানালিটিক্স অ্যাজ এ সেপারেট ইউজার কাউন্ট করবে। মানে xyz.com এ একজন ইউজার আসলো, সে একটা আলাদা ইউজার, এবং যখন সে abcd.com এ গেল সে একটা আলাদা ইউজার। কিন্তু রিয়েল লাইফে এই দুটো ইউজার কিন্তু একই ইউজার ছিল, সেম ইউজার ছিল, কিন্তু আমরা ক্রস ডোমেন ট্র্যাকিং করিনি বলেই গুগল অ্যানালিটিক্স এই সেম ইউজারকে দুটো আলাদা আলাদা ইউজার কাউন্ট করবে। সে এইরকম ভাবে দেখবে যে xyz.com এ একজন ইউজার এসেছিল, সে একটা আলাদা ইউজার, এবং abcd.com এ একজন ইউজার এসেছিল, সে একটা হলো আলাদা ইউজার, ঠিক আছে? কিন্তু বাস্তবে ছিল সেটা সেম ইউজার। তার মানে আমার ক্রস ডোমেন ট্র্যাকিং না করলে আমি কি করব? আমার ইউজারের যে ফ্লোটা আছে সেখানে একটা ব্রেক দেখা দেবে, ব্রেক। মানে আমার ইউজারের ফ্লোটা ছিল এরকম রাহি ভাই, যে সে আমার ওয়েবসাইটে আসবে xyz.com এ, একটা বটনে ক্লিক করবে, তারপর abcd.com এ যাবে, তারপর সে আমার ওই abcd.com এ আমার একটা ফর্ম আছে সেটা সাবমিট করবে। কিন্তু এই যদি ক্রস ডোমেন ট্র্যাকিংটা যদি আপনি না করতেন, তাহলে কি হতো যে ইউজারের যে জার্নিটা আছে তার মাঝখানে একটা ব্রেক হতো। কেন ব্রেক হতো? কেন কি সে যখন xyz.com এ আসতো, সেখানে তো ওই একটা নতুন ইউজার কাউন্ট হলো, ঠিক আছে? কিন্তু আপনার ওই xyz.com এ বটনে ক্লিক করে যখন abcd.com এ যাবে, তখন গুগল অ্যানালিটিক্স তাকে একটা নতুন ইউজার হিসেবে কাউন্ট করবে। তখন কিন্তু তাকে ওই যে xyz.com এ যে এসেছিল সেই সেম ইউজার হিসেবে কাউন্ট করবে না। এবং সেখানে তাহলে কি হলো, আমার ইউজারের ফ্লোটার মধ্যে একটা ব্রেক দেখা দিল, মাঝখানে একটা ভাঙ্গন দেখা দিল, যে না আমার ইউজার এসেছিল xyz.com এ, তারপর আমার abcd.com এ আমার গেল, তারপর আমার ফর্ম সাবমিট করলো। মানে আপনার কোন ধরনের রিপোর্ট তৈরি করতে অসুবিধা হবে? মনে করেন আপনি জানতে চাচ্ছেন রাই ভাই আমি তো অ্যাড রান করছি, এখন আমার জানার ইচ্ছা যে কজন ব্যক্তি xyz.com এ আসার পর আমার ফর্মটা সাবমিট করেছে, নট abcd.com এ। মানে আমার xyz.com এ এসছে, তারপর না xyz.com এ একটা বটন আছে, সেটা ক্লিক করে abcd.com এ গেছে, তাই না? কিন্তু আমার এখন জানতে ইচ্ছা করছে যে আমার abcd.com এ যে ফর্মটা আছে, সেই ফর্মটা xyz.com এ যে লোকগুলো এসেছিল তাদের মধ্যে কজন xyz.com থেকে এসে abcd.com এ এসে ফর্মটা সাবমিট করেছে, এটা আমি জানবো। কিন্তু যদি আপনি ক্রস ডোমেন ট্র্যাকিং না করেন, এটা আপনি জানতেই পারবেন না কখনোই। কেন কি ইউজার
মানে গুগল অ্যানালিটিক্স জানতেই পারবে না যে এই ব্যক্তিটা xyz.com এ যে ব্যক্তিটা এসেছিল সেই ব্যক্তিটাই আপনার abcd.com এ গিয়ে ফর্মটা সাবমিট করেছে। কেন কি, ওই যে মাঝখানে একটা ফাটল ধরে গেছে, সম্পর্কের মধ্যে ফাটল ধরে গেছে। তার মানে কি হবে, যে এর মধ্যে কোনো কানেকশন নেই, এই দুটোর মধ্যে কানেকশন নেই, কানেকশন সেপারেট হয়ে গেছে। ঠিক আছে, তো তার জন্য আমরা কি করব, ক্রস ডোমেন ট্র্যাকিং করব। মানে গুগল অ্যানালিটিক্স কে বুঝিয়ে দেবো, ভাই এই ব্যক্তিটা কিন্তু সেম ব্যক্তি, তুমি একটু মানে কনসিডার করো এটাকে। আমার আমার মাল্টিপল ডোমেন আছে, একটা ইউজার একটা ডোমেন থেকে আরেকটা ডোমেনে জাম্প করবে, কিন্তু তুমি এটাকে অ্যাজ এ সেম ইউজার কাউন্ট করবে। কিভাবে করবে সেটা আমরা বুঝবো। ঠিক আছে, আচ্ছা। এখন রাহি ভাই, এটা তো নাই ওভারঅল একটা আইডিয়া দিলেন আপনি, কিন্তু আন্ডার দ্য হুড মানে টেকনিক্যাল যদি আমি অ্যাসপেক্টটা আমি জানতে চাই, মানে টেকনিক্যাল জিনিসটা যদি আমি জানতে চাই যে আহ, একটা ইউজারকে আইডেন্টিফাই করবে কেমন করে ক্রস ডোমেন ইয়েতে, হ্যাঁ ক্রস ডোমেন ওয়েবসাইটের ক্ষেত্রে। ঠিক আছে, দেখেন, গুগল অ্যানালিটিক্স একটা ইউজারকে আইডেন্টিফাই করে বেসড অন দ্য কুকি দ্যাট গুগল অ্যানালিটিক্স স্টোর ইন দ্য ইউজার ব্রাউজার। ঠিক আছে, যখনই আমরা কোনো ওয়েবসাইটে গুগল অ্যানালিটিক্স সেট আপ করি, তখন গুগল অ্যানালিটিক্স কি করে, সেই ইউজারের ব্রাউজারে কি করে, কিছু কুকি ড্রপ করে। এখন এই কুকির উপর বেস করেই গুগল অ্যানালিটিক্স জানতে পারে যে এই ব্যক্তিটা হলো ওই ব্যক্তি, সেম ব্যক্তি। ঠিক আছে, কিন্তু এই যে কুকিটা ড্রপ করে, কোথায় কুকি ড্রপ হয়, ইউজারের ব্রাউজারে। সেটা আমরা চেক করব কোথা থেকে, যদি আমি ইন্সপেক্ট করে এই এখানে যাই, যাওয়ার পর যেখানে আমরা লোকাল স্টোরেজ দেখছিলাম, অ্যাপ্লিকেশনে লোকাল স্টোরেজ দেখছিলাম, তার ঠিক নিচে একটা দেখবেন আর একটা অপশন আছে কুকি বলে। এখানেও আপনি আপনার নিজস্ব ওয়েবসাইটে ডোমেনটাই খুঁজে পাবেন। করাপ ওপেন করলে দেখবেন এখানে অনেক ধরনের কুকি এখানে আছে। ঠিক আছে, আচ্ছা। এই জায়গায় গুগল অ্যানালিটিক্স কিন্তু সেই কুকি গুলো ড্রপ করে। যেমন আমি যদি দেখাই, দেখেন আমাদের গুগল অ্যানালিটিক্স রিলেটেড যে দুটো কুকি ড্রপ হয়, সেটা হলো এইটা আর এইটা। একটা হলো আন্ডারস্কোর জিএ, আর একটা হলো আন্ডারস্কোর জিএ আন্ডারস্কোর মেজারমেন্ট আইডি। এই দুটো কুকি আমাদের গুগল অ্যানালিটিক্স ড্রপ করে ইউজারের ব্রাউজারে, যদি সেই ওয়েবসাইটে গুগল অ্যানালিটিক্স ইনস্টল করা থাকে বা গুগল অ্যানালিটিক্স ট্র্যাকিং সেট আপ করা থাকে। ঠিক আছে, বেসড অন দিস টু কুকিজ গুগল অ্যানালিটিক্স আইডেন্টিফাই করে যে whether this particular person is the same person or not। ঠিক আছে, কিন্তু এই যে কুকি, এর একটা লিমিটেশনস আছে। কি লিমিটেশন? সেম লিমিটেশন যেটা লোকাল স্টোরেজের ক্ষেত্রে আমি বলেছিলাম। লোকাল স্টোরেজ কি ছিল, ডোমেন স্পেসিফিক। মানে একটা ডোমেনের আন্ডারে যে লোকাল স্টোরেজে যে ভ্যালুগুলো স্টোর আছে, সেটা অন্য ডোমেন অ্যাক্সেস করতে পারবে না। যেমন এর আগে উদাহরণ দিয়েছিলাম যে ডেভ আর মাশরুম রেজা এর আন্ডারে যে মানে লোকাল স্টোরেজ যে ভ্যালুগুলো স্টোর আছে, সে কি এই ডোমেন অ্যাক্সেস করতে পারবে না। দেখেন এই ডোমেনে আসলে ওই ভ্যালুগুলো দেখাচ্ছে না, একদম ক্লিন ভ্যালু দেখাচ্ছে, কিন্তু ওই ডোমেনে গেলে আবার ভ্যালুগুলো দেখাচ্ছে। তার মানে লোকাল স্টোরেজ হলো ডোমেন স্পেসিফিক, মানে একটা ডোমেনের আন্ডারে যে লোকাল স্টোরেজ যে ভ্যালুগুলো স্টোর আছে, সেটা অন্য ডোমেন অ্যাক্সেস করতে পারবে না। সেম অ্যাপ্লাইজ টু কুকিজ অ্যাজ ওয়েল। মানে কুকির ক্ষেত্রেও সেম প্রসেস। মানে একটা ডোমেনের আন্ডারে যে কুকি গুলো স্টোর আছে, সেই কুকি গুলো অন্য ডোমেন অ্যাক্সেস করতে পারবে না। যেমন আমি যদি উদাহরণ দেই, এই জায়গায় যদি আমি চলে আসি, এখানে দেখেন এই যে কুকি গুলো আমার স্টোর আছে এই ডোমেনের আন্ডারে, কিন্তু যদি আমি অন্য ডোমেনে চলে যাই, যে এই ডোমেনে চলে যাই, দেখেন এই আন্ডারে কোনো কুকি দেখাচ্ছে না। তার মানে আমার কুকিও সেম প্রসেসই ফলো করে যেমন লোকাল স্টোরেজ ফলো করে, যে ডোমেন স্পেসিফিক। মানে একটা ডোমেনের আন্ডারে যে কুকি গুলো স্টোর আছে, সেই কুকি গুলো অন্য ডোমেন অ্যাক্সেস করতে পারবে না। ক্লিয়ার? আচ্ছা, এখন এই অ্যাক্সেস, এই যে লিমিটেশনসটা আছে, এই লিমিটেশনটার জন্যই কি করে, আমরা ক্রস ডোমেন ট্র্যাকিং করি। যে ইউজার যখন এই ডোমেন থেকে, মনে করেন এটা ধরে নেন abcd.com, এখন abcd.com এর আন্ডারে এই যে গুগল অ্যানালিটিক্স এর কুকি ড্রপ হয়েছে। আচ্ছা, হওয়ার পর এখানে গুগল অ্যানালিটিক্স জানতে পারছে, ও যখন গুগল অ্যানালিটিক্স মানে ওই ইউজার যখন এই পেজ থেকে এই পেজে যাচ্ছে, মানে সেম ডোমেনেই যতক্ষণ থাকছে, যতক্ষণ সেম ডোমেনে আছে ততক্ষণ কিন্তু গুগল অ্যানালিটিক্স জানতে পারছে যে আরে এই ব্যক্তিটা সেম ব্যক্তি। কেন কি, গুগল অ্যানালিটিক্স তখনও আমাদের এই কুকি গুলো অ্যাক্সেস করতে পারছে। দেখেন আমি অন্য পেজে চলে এসেছি, তবুও আমার কুকি আছে। ঠিক আছে, কিন্তু যখনই
ইউজার এই পেজে বা এই ওয়েবসাইটে যে কোনো একটা জায়গায় ক্লিক করে অন্য একটা ডোমেনে চলে যাবে, মানে abcd.com থেকে চলে যাবে xyz.com-এ। তখন xyz.com-এ যখনই যাবে তখন কিন্তু ওই xyz.com-এ আপনার গুগল অ্যানালিটিক্স সেট আপ করা আছে, একটা আলাদা মানে ওখানেও একটা গুগল অ্যানালিটিক্স সেট আপ করা আছে। তখন সে কি করবে, ওই ডোমেনে আন্ডারে একটা নতুন কুকি ড্রপ করবে। মনে করেন আমি যদি ছবিটা এঁকে দেখাই, হ্যাঁ, মনে করেন এই আমার একটা এই আমার একটা ওয়েবসাইট। আরে এটা দাঁড়া, ঠিক আছে। তো আমি যদি এই জায়গায় আসি, এই মনে করেন আমাদের একটা ডোমেন, ঠিক আছে। এখানে আমাদের কি ডোমেন আছে, xyz.com, z.com, ঠিক আছে। আর একটা ডোমেন কি আছে আমাদের, abcd.com, ঠিক আছে। আর একটা ডোমেন কি, abcd.com, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে যখন মনে করেন ইউজার কখন কোথা থেকে আসলো, আমাদের এই ডোমেনে ড্রপ হলো, ইউজার আসলো, ঠিক আছে। এবং এই ওয়েবসাইটে কি আছে, গুগল অ্যানালিটিক্স সেট আপ করা আছে, GA4 সেট আপ করা আছে, ঠিক আছে। তাহলে এখানে কি করবে, ইউজার যখনই আসবে এই ওই ইউজারের ব্রাউজারে কি হবে, আহ, মানে গুগল অ্যানালিটিক্স কি করবে, দুটো কুকি ড্রপ করবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমার কুকি গুলো আছে, মনে করো সাপোজ ধরে নেন, ঠিক আছে। আচ্ছা, এখন এই কুকি গুলো এখানে ড্রপ করলো। আচ্ছা, এখন ইউজারের এই জায়গায় কি আছে, একটা বটন আছে, এই ওয়েবসাইটে একটা বটন আছে। কি করলো, ইউজার এই বটনে ক্লিক করলো, করার পর কি করলো সে, ইউজার এই ওয়েবসাইট থেকে জাম্প করে এই ডোমেন থেকে জাম্প করে কোথায় চলে গেল, এই ডোমেনে। আচ্ছা, এই ডোমেনে কিন্তু গুগল অ্যানালিটিক্স সেট আপ করা আছে, এই ডোমেনেও গুগল অ্যানালিটিক্স সেট আপ করা আছে, তাই না। এই ডোমেনে গুগল অ্যানালিটিক্স সেট আপ করা আছে। তো এই যে ডোমেন, এই ইউজারটা যখন এই ডোমেন থেকে এই ডোমেনে চলে আসবে, তখন কিন্তু এই ডোমেনে কি করবে, আবার একটা নতুন কুকি ড্রপ হবে, এই ডোমেনে আবার নিউ কুকি ড্রপ হবে, নিউ কুকিজ। আর যখন এই নতুন কুকি ড্রপ হবে, তখন এই যে GA4 আছে সে বুঝবে যে আরে এটা তো নতুন ইউজার, এই GA4 বুঝবে যে এটা তো নতুন ইউজার, এই সেম ইউজার নয়। এই ইউজার যে ইউজার যেখানে এখান থেকে যে এসছিল, এই ইউজার যে এখান থেকে এসছিল সে ইউজার নয়, দিস ইজ এ নিউ ইউজার। কিন্তু বাস্তবে কি ছিল, এটা হলো সেম ইউজার, এই এখান থেকে এখানে গেছে। তো তখন কি হবে, এখানে আবার নতুন কুকি ড্রপ হবে, তাই না। তো এখন আমরা যখন ক্রস ডোমেন ট্র্যাকিং করব, তখন কি হবে, জিনিসটা কি হবে, এটা আমি একটু বলে দিই। যে জিনিসটা কি হবে, যখনই ক্রস ডোমেন ট্র্যাকিং করব, আমাদের কি হবে, ইউজার যখন এই বটনে ক্লিক করবে, করার পর এই ডোমেনে যখন যাবে, abcd.com-এ যাবে, তখন গুগল অ্যানালিটিক্স কি করবে, অটোমেটিক এই ডোমেনে যে কুকি গুলো ছিল সেই কুকি গুলো কালেক্ট করবে, করার পর এই ইউআরএল এর শেষে অ্যাড করে দেবে, যেমন আমরা থ্যাংক ইউ পেজের ইউআরএল এ অ্যাড করে দিচ্ছি ইউজারের ডিটেলস গুলো, সেরকম ভাবেই এই গুগল অ্যানালিটিক্স কি করবে, এই ব্রাউজারে যে মানে এই ডোমেনে আন্ডারে যে কুকি গুলো ছিল, যে কুকি গুলো এখানে আমাদের ছিল, দুটো কুকি, সেটা কালেক্ট করবে, করার পর এই ইউআরএল এ, এই ডোমেনের ইউআরএল এ অ্যাড করে দেবে। কি রকম অ্যাড করবে, এই যে এরকম, মনে করেন আমাদের এই ডোমেনের ইউআরএল হলো abcd.com স্ল্যাশ, তারপর আমাদের এই জায়গায় মনে করেন অ্যাজ এ কোয়ারি প্যারামিটার আমাদের এই জায়গায় অ্যাড করে দেবে, মনে করেন তারপর আমাদের একটা কুকি ভ্যালু মনে করেন এরকম অ্যাড করে দেবে, ঠিক আছে। আচ্ছা, অ্যাড করে দিল, দেওয়ার পর কি করলো, ইউজার এই ডোমেনে ল্যান্ড করে গেল। আচ্ছা, ল্যান্ড করে যাওয়ার পর কি করলো, এই ডোমেনে যে গুগল অ্যানালিটিক্সটা সেটা আছে, সে কি করবে, এই ইউআরএল এ চেক করবে, আরে ইউআরএল এর মধ্যে তো কুকি আছে, তখন কি করবে, ও এই সেম কুকিটাই নিয়ে এই ইউজারের ব্রাউজ এই ডোমেনে আন্ডারে ড্রপ করে দেবে, নতুন কুকি আর ড্রপ করবে না। কি করবে, ওই পুরানো কুকি যেটা এখান থেকে কপি করে নিয়ে এসছে ইউআরএল এ, সেই কুকিটাই আবার এই ডোমেনে আন্ডারে ড্রপ করে দিবে। আচ্ছা, ড্রপ করে দিল, রাই ভাই। তাহলে কি হলো, যখনই ড্রপ করে দিবে তখন এই GA4 বুঝবে, আরে এইখানেও এই ডোমেনেও যে কুকি ছিল আর এই ডোমেন আন্ডারেও সেম সেম কুকি, তাহলে এই দুটো ইউজার সেম ইউজার,
কেন কি, এটা যদি সেম না ইউজার হতো তাহলে কিন্তু এই দুটো কুকি আলাদা আলাদা হতো, তাই না? এই জন্যই আমরা কি করব, ক্রস ডোমেন ট্র্যাকিং করব, সো দ্যাট উই ক্যান পাস দ্য কুকি অফ ওয়ান ডোমেন ইনটু অ্যান আনাদার ডোমেন, সো দ্যাট গুগল অ্যানালিটিক্স ক্যান আইডেন্টিফাই দ্য ইউজার অ্যাক্রস দ্য ডোমেন। অ্যাক্রস দ্য ডোমেন মানে দুটো আলাদা আলাদা ডোমেনে হয়। কিন্তু রাই ভাই, অনেক সময় আমরা এরকম দেখি যে মনে করেন xyz.com আছে, কিন্তু সে আসলো কোন ডোমেনে, এর একটা সাব ডোমেনে, মনে করেন সাবডোমেন হলো ss.xyz.com, এরকম ডোমেনে আসলো মনে করেন। এখানেও ক্ষেত্রে, এই ক্ষেত্রেও কি আমাদের ক্রস ডোমেন ট্র্যাকিং করতে হবে? না, কেন কি, এই যে ডোমেনটা আছে এটা হলো এই ডোমেনের সাবডোমেন, ঠিক আছে? তো আমাদের সাবডোমেনের ক্ষেত্রে আমাদের ক্রস ডোমেন ট্র্যাকিং করতে হবে না, কারণ কি ডোমেন, মেন ডোমেন কিন্তু একই, দেখেন xyz.com, এটাও xyz.com। তাই জন্য আমাদের কুকি বা লোকাল স্টোরেজ ডোমেন এবং সাবডোমেনে অ্যাক্সেসেবল। কিন্তু যদি অ্যাক্রস ডোমেন হয়, মানে দুটো ডোমেন একদমই আলাদা, xyz.com আর এটা হলো abcd.com, তখন আমাদের ক্রস ডোমেন ট্র্যাকিং করতে হবে, abcd.com, তখন আমাদের ক্রস ডোমেন ট্র্যাকিং করতে হবে, সো দ্যাট গুগল অ্যানালিটিক্স ক্যান কপি দ্য কুকি ফ্রম দিস পার্টিকুলার ডোমেন into this particular domain, so that Google Analytics can understand that this is the same user, or Google Analytics can stitch between these two user, যে এই দুটো ইউজার যে সেম ইউজার সেটা যেন Google Analytics আইডেন্টিফাই করতে পারে। এই জন্য আমাদের ক্রস ডোমেন ট্র্যাকিং করতে হবে। আচ্ছা, এখন এই ক্রস ডোমেন ট্র্যাকিংটা সঠিকভাবে কাজ হওয়ার জন্য এই ডোমেনে যে গুগল অ্যানালিটিক্স এ সেট আপ করা আছে, মানে যে প্রপার্টিতে আপনি ডেটা পাঠাচ্ছেন, গুগল অ্যানালিটিক্স যে কোনো একটা প্রপার্টিতে ডেটা পাঠাতে হয়, তাই না? যেটাতে আমরা মেজারমেন্ট আইডি কপি করে নিয়ে আসি। তো এই ডোমেনের আন্ডারে যে প্রপার্টিতে আপনি ডেটা পাঠাচ্ছেন জিও4 এর, এই ডোমেনের আন্ডারেও যে গুগল অ্যানালিটিক্স সেট আপ করেছেন সেখানেও ওই সেম প্রপার্টিতেই আপনাকে ডেটা পাঠাতে হবে। আবার বলি, xyz.com ডোমেনের আন্ডারে আপনি গুগল অ্যানালিটিক্স সেট আপ করেছেন, তো এই গুগল অ্যানালিটিক্স এ তো আপনি যে কোনো একটা প্রপার্টিতে ডেটা পাঠাবেন, তাই না? তো যেই প্রপার্টিতে আপনি ডেটা পাঠাচ্ছেন, এই abcd.com ডোমেনের আন্ডারে যে গুগল অ্যানালিটিক্স সেট আপ করেছেন সেখানেও সেম প্রপার্টিতেই আপনাকে ডেটা পাঠাতে হবে। আলাদা আলাদা যদি প্রপার্টিতে ডেটা পাঠান তাহলে কিন্তু এই ক্রস ডোমেন ট্র্যাকিং হবে না। মানে এখানে আমাদের, মানে এই xyz.com এ আমাদের জিও4 এর যে প্রপার্টি ছিল, প্রপার্টির মেজারমেন্ট আইডি ছিল জি ড্যাশ সাপোজ এইটা, তো এখানেও আমাদের এই ডোমেন আন্ডারেও আমাদের কি হতে হবে, মেজারমেন্ট আইডি সেম হতে হবে। এই ডোমেনের আন্ডারেও মেজারমেন্ট আইডি আমাদের সেম হতে হবে, এটাই হতে হবে। যদি এটা আলাদা আলাদা হয়ে যায় তাহলে আপনি ক্রস ডোমেন ট্র্যাকিং করলেও কাজ করবে না। তার শর্ত কি হলো রাই ভাই, যে দুটো ডোমেনের আন্ডারেই আমরা যে জিও4 সেট আপ করেছি সেখানে আমাদের সেম প্রপার্টিতেই ডেটা পাঠাতে হবে। দ্যাট মিনস আমাদের সেম মেজারমেন্ট আইডি দুটো ডোমেনে থাকতে হবে, তবেই ক্রস ডোমেন ট্র্যাকিং কাজ করবে, আদারওয়াইজ এটা কাজ করবে না। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা এই ক্রস ডোমেন ট্র্যাকিংটা করবো কিভাবে? তাহলে আমরা চলে যাব আমাদের কোথায়, গুগল অ্যানালিটিক্স, ঠিক আছে? গুগল অ্যানালিটিক্স, ঠিক আছে? গুগল অ্যানালিটিক্স চলে যাব, তারপর সাইন ইন ইনটু অ্যানালিটিক্স, ঠিক আছে? করার পর, যাওয়ার পর আমরা মনে করেন এই পার্টিকুলার প্রপার্টিতে আমাদের ডেটা পাঠাচ্ছি, তাই না? তাহলে আমরা চলে যাব অ্যাডমিন ড্যাশবোর্ডে, যাওয়ার পর আমরা চলে যাব ডেটা স্ট্রিমে, ঠিক আছে? যাওয়ার পর আমরা এটাকে ওপেন করে নেব, করার পর আমরা এই জায়গায় চলে আসব, আসার পর একটু স্ক্রল করব নিচের দিকে, আরে আমরা ক্লিক করব কনফিগার ট্যাগ সেটিংস, ঠিক আছে? হ্যাঁ, করার পর আমরা কি করব, এই নিচের দিকে শো মোরে ক্লিক করব, এই দেখেন কনফিগার ইওর ডোমেন, স্পেসিফাই এ লিস্ট অফ ডোমেন ফর ক্রস ডোমেন মেজারমেন্ট, ঠিক আছে? আমরা এখানে ক্লিক করব, করার পর দেখেন এই জায়গায় আমাকে এখন যে xyz.com থেকে abcd.com এ চলে যাচ্ছি আমি, তাহলে এই যে আমি abcd.com এ চলে যাচ্ছি সেই ডোমেনটা আমাকে এখানে বলতে হবে। সেখানে আপনি যে কোনো কন্ডিশন দিতে পারেন, যে বিগিন মানে যে ডোমেনটাতে যাচ্ছে সেই ডোমেনটার নাম পার্টিকুলার একটা ওয়ার্ড দিয়ে শুরু হয়, এরকম কন্ডিশন দিতে পারে, বা যে ডোমেনে আমার যাচ্ছে সেই ডোমেনটা একটা পার্টিকুলার
ওয়ার্ড দিয়ে শেষ হয় সেরকম কন্ডিশন দিতে পারে। এক্স্যাক্টলি ম্যাচেস দিয়ে দিতে পারেন, যে যে ডোমেনে যাচ্ছে সেই ডোমেনটা এক্স্যাক্টলি এরকমই হতে হবে। মানে বিভিন্ন কন্ডিশন দেওয়ার নিয়ম এই জায়গায়, ঠিক আছে, মানে রুল। ঠিক আছে, তো যেমন আমি যদি বলতে চাই যে আমি যে ডোমেনটা যাচ্ছি সেটা হলো এক্স্যাক্টলি ম্যাচেস xyz.com, এই, ঠিক আছে, করার পর আমি এখানে সেভ করে দেবো। করার পর আমার কাজ শেষ। মানে abcd.com এ এসছে, আসার পর সেই একটা বটনে ক্লিক করে xyz.com এ চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি এখানে দিয়ে এটা আমি সেভ করে দেবো। হলো। তাহলে আমি এখানে দেখেন আমাদের একটা করা আছে growthacademy.com, ঠিক আছে, এক্স্যাক্টলি ম্যাচেস। তাহলে আমি এখানে এটা সেভ করে দিই। হুম, করার পর এইবার যদি আমি আমার ওয়েবসাইটে যাই, ঠিক আছে, করার পর এবার যদি আমি একটু আমার ওয়েবসাইটের কন্ট্যাক্ট পেজে যাই, আই থিংক এখানে করা আছে। আচ্ছা, হ্যাঁ, করা আছে। তো এবার আমি একটু কি করি, হ্যাঁ, এই যে দেখেন আমি এখানে ক্লিক করছি growthacademy.com এ। করার পর দেখেন আমাদের অন্য একটা ডোমেনে নিয়ে এসেছে, দেখেন growthacademy.com এ। এখন মনে করেন ওয়েবসাইটটা লোড হচ্ছে না, ওটা ছেড়ে দেন, মানে আমাদের অন্য একটা ডোমেনে নিয়ে এসেছে সেটা দেখেন, যে আমাদের দেখেন growthacademy.com এ আছে, কিন্তু আমাদের মেন ওয়েবসাইট কিসে আছে? মেন ওয়েবসাইট আছে আমাদের অন্য একটা pantheonsite.io, এই ডোমেন আছে। তার মানে আমার ক্রস ডোমেনে চলে যাচ্ছে। যখন আমি এই জায়গাটায় ক্লিক করছি তখন আমাদের কিন্তু একটা ক্রস ডোমেনে নিয়ে যাচ্ছে। কিন্তু আমি এটাকে রাহি ভাই ভ্যারিফাই করব কিভাবে? এই জিনিসটা আমি ভ্যারিফাই করব কিভাবে যে আমাদের ক্রস ডোমেনটা সঠিকভাবে কাজ করছে কি করছে না? সেটা ভেরিফাই করার জন্য আপনাকে এই, এই যে আপনি কি বলে ক্রস ডোমেন যে অ্যাড করলেন, এই জায়গায় যে আপনি অ্যাড করলেন, করার পর আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে এটা অ্যাক্টিভেট হওয়ার জন্য। ঠিক আছে, কিছুক্ষণ ওয়েট করবেন। করার পর দেখবেন আপনার ইউআরএল এ একটা, এই যে আমরা এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আমাদের ইউআরএল এ কি হবে, এক্স্যাক্টলি না ম্যাচ দিয়ে কন্টেন্ট দেয়, তাহলে আমাদের কেন কি আমাদের সাব ডোমেনে যাচ্ছে, তো আমরা এখানে সেভ করে দিই। তারপর এই যাবো, ঠিক আছে। কিছুক্ষণ পর আপনাকে ওয়েট করতে হবে। ওয়েট করার পর আপনাকে আহ দেখবেন এখানে যখন আপনি ক্লিক করবেন, মানে ওয়েট করতে হবে মানে কি, জিটিএম কিন্তু সাবমিট থাকতে হবে। মানে আমি সাবমিট করিনি, মনে করেন আমি একটা সাবমিট করেও দিই আপনাদের দেখানোর জন্য। এই যে আমি এনেবল করে দিই গুগল অ্যানালিটিক্স, গুগল ট্যাগ করে দিলাম, আর একটা মনে করেন আমি একটা ইভেন্ট পাঠিয়েও দিই, মনে করেন আহ ভিউ আইটেম, সাপোজ, ঠিক আছে, সাবমিট পাবলিশ, ঠিক আছে। মানে সাবমিট থাকতে হবে আপনার জিও ফর, মানে লাইভে থাকতে হবে, মেন কথা হলো এই। হুম, এই যে ওয়ার্কস্পেসে চলে আসলাম। আসার পর এবার যদি আমি এখানে আসি, ঠিক আছে, এই যে আমরা এখানে চলে আসলাম। তারপর একটু রিলোড দিয়ে দিই, ঠিক আছে। এবার আমি যদি কন্টাক্ট পেজে যাই, এটা কিন্তু একটু ওয়েট করে অ্যাক্টিভেট হয়, সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাক্টিভেট হয় না। ঠিক আছে, এই যে আমি যদি এখানে গ্রোথ একাডেমিতে ক্লিক করি, এই দেখেন এখন অ্যাক্টিভেট হয়নি, একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখবেন এই জায়গায় ইউআরএল এ আমাদের একটা কোয়ারি প্যারামিটার অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এই জায়গায় একটা কোয়ারি প্যারামিটার হয়ে যাবে, এবং ওই কোয়ারি প্যারামিটারে আপনি দেখবেন আমাদের যে কুকিটা, এই যে এই ডোমেনের আন্ডারে যে কুকিটা আছে, এই ডোমেনের আন্ডারে কি কুকি আছে দেখি তো। এই যে কুকিটা, এই যে অ্যাপ্লিকেশনের যদি মধ্যে যায়, এই যে আমাদের কুকি, এই কুকি এখান থেকে কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর ওই যে আমাদের অন্য ডোমেনে যে যখন যাচ্ছি আমরা, এই যে এই ডোমেনে যখন আমরা যাচ্ছি, তখন এই ইউআরএল এ অ্যাপেন্ড হয়ে যাবে। ঠিক আছে, এবং এটা যদি আপনার ইউআরএল এ এরকম চলে আসে তাহলে আপনি বুঝে যাবেন যে আমার ক্রস ডোমেন ট্র্যাকিং সঠিকভাবে কাজ করছে। ঠিক আছে, তাহলে এটা হলো ভেরিফাই করার আহ নিয়ম, যে আপনি কিভাবে ভেরিফাই করবেন যে আমাদের ক্রস ডোমেন ট্র্যাকিং সঠিকভাবে কাজ করছে কি করছে না। আচ্ছা, আমি একটু দেখি তো আমাদের প্রোডাক্ট পেজে একটু গিয়ে দেখি যে আমাদের জিও4 ফায়ার হচ্ছে কিনা। ঠিক আছে,
হুম, হচ্ছে। হুম, হুম। তাহলে ওটা আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, ওয়েট করার পর আপনি ওখানে দেখতে পাবেন যে আপনার যদি আপনার ইয়ে হয়, মানে আপনার ইউআরএল যদি অ্যাপেন্ড হয়, তাহলে আপনি এখানে বুঝে যাবেন যে আপনার কন্ট্রোলটাকে সঠিকভাবে কাজ করছে। বুঝতে পারছেন? আচ্ছা, এবার এই হলো ক্রস ডোমেইন ট্র্যাকিং, ঠিক আছে। আরেকটা জিনিস আজকে আপনাদের দেখাবো, সেটা হলো যে রাহি ভাই, আমরা এর আগে বা যখন আপনি ক্লাস নিলেন, তখন আপনি আমাদের দেখিয়েছেন যে আমাদের গুগল অ্যানালিটিক্স এর ট্যাগ সঠিকভাবে ফায়ার হচ্ছে কিনা, আমাদের প্যারামিটার গুলো সঠিকভাবে যাচ্ছে কিনা, সেগুলো কিভাবে চেক করতে হয়। যেমন আপনি দেখিয়েছিলেন যে গুগল ট্যাগ ম্যানেজারের প্রিভিউ মোডে আমরা দেখতে পারি, GA4 এর ডিবাগ ভিউতে আমরা দেখতে পারি, এরকম যে অনেক জায়গায় দেখেছিলেন, তাই না? আরেকটা ওয়ে আছে চেক করার, সেটা হলো একটু অ্যাডভান্স ওয়ে, ঠিক আছে, মানে টেকনিক্যাল যারা একটু, তারা, তাদের জন্য এটা, ঠিক আছে। কিভাবে করব সেটা, সেটা হলো আমরা গুগল অ্যানালিটিক্স সেট আপ করার পর, মনে করেন আপনার কাছে গুগল ট্যাগ ম্যানেজার নাই, বা মনে করেন আপনার কাছে GA4 এরও অ্যাক্সেস আপনাকে ক্লায়েন্ট দেয়নি, গুগল ট্যাগ ম্যানেজারও অ্যাক্সেস দেয়নি, আর আপনাকে শুধু ওয়েবসাইটে লিঙ্কটা দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে যে চেক করো তো আমার গুগল অ্যানালিটিক্স সঠিকভাবে সেট আপ করা আছে কিনা, বা আমার সব প্যারামিটার সঠিকভাবে যাচ্ছে কিনা। আপনি কিভাবে করবেন? তাই ভাই তো আমাকে দেখিয়েছিল গুগল অ্যানালিটিক্স এর ডিবাগ ভিউতে, আর গুগল ট্যাগ ম্যানেজারের ডিবাগ ভিউতে। আমার কাছে তো দুটোরই অ্যাক্সেস নেই, তাহলে কিভাবে চেক করবো আমি? তারপরেও চেক করার ওয়ে আছে, ঠিক আছে। এটা হলো অ্যাডভান্স, মানে বেসিকটা হলো ওইটাই, মানে অনেক, মানে 90% লোক ওইটুকুই জানে। ওইটুকু দেখা চেক করার পর মানুষজন বুঝে যায় যে না ঠিক আছে, কিন্তু আরেকটু যদি আপনি এক ধাপ আগে যেতে চান, বা একটু অ্যাডভান্স লেভেলে দেখতে চান যে হ্যাঁ কিভাবে প্যারামিটার গুলো যাচ্ছে, বা যাচ্ছে কি যাচ্ছে না, কিভাবে চেক করব, তাহলে আপনাকে কি করতে হবে, যে মনে করেন আমি এই পেজে এসেছি, তাহলে আমার এই পেজে কি ফায়ার হওয়ার কথা, পেজ ভিউ ইভেন্ট। কিভাবে চেক করব? আমি রাইট ক্লিক করব, করার পর ইন্সপেক্টে করব, ক্লিক করার পর এই নেটওয়ার্ক সেকশনে যাব। হ্যাঁ, যাওয়ার পর আমি কি করব, এই জায়গায় একটা পেজ লোড দিব, এই পেজে পেজ রিলোড দিব, এই রিলোড দিলাম। হ্যাঁ, দেওয়ার পর আমি এখানে কি করব, এই ফিল্টারের সেকশনে আমি লিখবো /কালেক্ট, ঠিক আছে। পেজ ভিউ তো ফায়ারই হবে না, কারণ আমরা পেজ ভিউ ট্যাগ সাবমিটই করিনি। এই যে আমরা পেজ ভিউ ট্যাগ তো সাবমিটই করিনি, আমরা কি ট্যাগ সাবমিট করলাম? ভিউ আইটেম, তাই না? আহ, হ্যাঁ, ভিউ আইটেম, তার মানে আমরা একটা প্রোডাক্ট পেজে যাই, তাহলে আমরা দেখতে পাবো, ঠিক আছে। তাহলে আমরা একটা প্রোডাক্ট পেজে যাই, এই যে প্রোডাক্ট পেজ। হ্যাঁ, যাওয়ার পর আমি কি করব, এই পেজটাতে আসার পর রিলোড দেবো। হ্যাঁ, এই রিলোড দিয়ে দিলাম। দেওয়ার পর এবার আমি কি করব, এই জায়গায়, এই যে ফিল্টারের জায়গায়, এই ফিল্টারের জায়গায়, এই যে ফিল্টারের জায়গায় কি করব, /কালেক্ট বলে সার্চ করব, COLLECT, ঠিক আছে। দেওয়ার পর দেখেন এই জায়গায় এই যে কালেক্ট বলে একটা অপশন এসেছে, এই যে কালেক্ট। হ্যাঁ, কালেক্ট V2TID, তারপর আপনার দেখেন মেজারমেন্ট আইডিটা, এই যে আপনি যেটা মেজারমেন্ট আইডি ইউজ করেছেন, সেই মেজারমেন্ট আইডিটা এই যে এখানে দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখন এইটাতে ক্লিক করলে দেখেন এরকম একটা অপশন আপনাকে দেখাবে। হ্যাঁ, তো এগুলোকে বলা হয় HTTP রিকোয়েস্ট, ঠিক আছে, এগুলোকে বলা হয় HTTP রিকোয়েস্ট, যেটা আপনার ওয়েবসাইটে ব্রাউজার থেকে, মানে আপনার ব্রাউজার থেকে ডাইরেক্ট গুগল অ্যানালিটিক্স এর কাছে যাচ্ছে, ঠিক আছে। এই জন্য এটাকে ব্রাউজার সাইড ট্র্যাকিং বলে। হ্যাঁ, কেন কি ইউজারের ব্রাউজার থেকে ইভেন্ট গুলো ডাইরেক্ট গুগল অ্যানালিটিক্স এর কাছে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু সার্ভার সাইড ট্র্যাকিং এ আলাদা জিনিস ঘটে, সেগুলো আমরা সার্ভার সাইড ট্র্যাকিং এর ক্ষেত্রে দেখবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখানে ওপেন করবো, করার পর দেখেন এই কেমন বুঝবে আসবে এটা আমার গুগল অ্যানালিটিক্স এর কাছে যাচ্ছে রিকোয়েস্টটা। এই যে রিকোয়েস্ট ইউআরএল যদি আপনি চেক করেন, দেখেন কোথাকার ইউআরএল দেওয়া আছে, https://analytics.google.com। তার মানে আমার এই রিকোয়েস্টটা কোথায় যাচ্ছে, গুগল অ্যানালিটিক্স এর কাছে যাচ্ছে। আচ্ছা, এখন এই রিকোয়েস্টের সঙ্গে যে প্যারামিটার গুলো আমি সেন্ড করেছিলাম রাই ভাই, সেগুলো কেমন করে চেক করব, সেগুলো সঠিকভাবে যাচ্ছে কি যাচ্ছে না। তাহলে আমি এই পেলোড সেকশনে আসবো, আসার পর এবার আমি এখানে দেখবো যে আমার গুগল অ্যানালিটিক্স এই ইভেন্টের সঙ্গে কি কি প্যারামিটার সেন্ড করছে। আচ্ছা, প্রথমে আমাকে জানতে হবে রাহি ভাই কি ইভেন্ট এটা, কোন ইভেন্ট এটা, আমি কেমন জানবো রাহি ভাই? এই যে স্ক্রল করে যদি আমি নিচের দিকে দেখেন EN বলে একটা প্যারামিটার আমরা খুঁজে পাবো, এবং সেই জায়গায় আমি যে ইভেন্টটা ফায়ার হচ্ছে সেটা আমি এখানে পেয়ে যাব। দেখেন আমি ভিউ আইটেম ইভেন্ট সেন্ড করেছিলাম, ভিউ আইটেম ইভেন্ট আমাকে এখানে দেখাচ্ছে। আচ্ছা রাহি ভাই, এই যে আমরা এই মানে কি বলে
ইভেন্টটা সেন্ড করেছিলাম, সেই ইভেন্টে আমরা কি করেছিলাম, একটা ভ্যালু প্যারামিটার সেন্ড করেছিলাম। কি কি প্যারামিটার সেন্ড করেছিলাম সেটাকে দেখিয়ে দিই আমি, তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে। ঠিক আছে, কি কি প্যারামিটার সেন্ড করেছিলাম, একটা ভ্যালু প্যারামিটার সেন্ড করেছিলাম। তাহলে এটা কেমন করে দেখবো রাহি ভাই সঠিকভাবে যাচ্ছে কিনা, এই চলে আসবো, আসার পর দেখবেন এখানে ভ্যালু বলে একটা প্যারামিটার পাবেন, এই দেখেন 84.9, এবং এই প্রোডাক্টের প্রাইসও 84.9, এই দেখেন 84.9। তার মানে আমার ভ্যালু প্যারামিটারটা সঠিকভাবে যাচ্ছে রাহি ভাই। আচ্ছা, আপনি কি প্যারামিটার সেন্ড করছেন রাহি ভাই, কারেন্সি। তাহলে কারেন্সিটা কোথায় রাহি ভাই, এই যে সিইউ মানে কারেন্সি। তাহলে আমার কারেন্সি কি দিয়েছিলাম যে রাহি ভাই, আইএনআর। এই দেখেন এটা আইএনআর এই আছে। তার মানে আমার যে প্যারামিটার গুলো আমি দিয়েছিলাম সেগুলো আমার যাচ্ছে। আচ্ছা, রাহি ভাই আরো কি এগুলো দেখতে পাচ্ছি আমরা, এখানে তো আমরা এগুলো প্যারামিটার তো আমরা এগুলো অ্যাড করিনি, এগুলো কেমন করে যাচ্ছে, এগুলো হলো গুগল অ্যানালিটিক্স অটোমেটিক কালেক্ট করে। এই প্যারামিটার গুলো গুগল অ্যানালিটিক্স কি করে, অটোমেটিক কালেক্ট করে, এগুলো আমরা সেন্ড করি না। ঠিক আছে, গুগল অ্যানালিটিক্স এর কিছু ক্যাপাবিলিটি আছে যেগুলো ও নিজে নিজে কালেক্ট করে। কিরকম কি কালেক্ট করে, আচ্ছা রাহি ভাই যেই পেজে ইভেন্টটা হয়েছে সেই পেজের ইউআরএলটা অটোমেটিক কালেক্ট করে, যেটা আমি এর আগের দিন বলেছিলাম, যেটা আমরা পেজ লোকেশন বলে একটা প্যারামিটার গুগল অ্যানালিটিক্স এর কাছে অটোমেটিক যায়, যেটা আপনারা ওই জিএ4 এর ডিবাগ ভিউতে দেখেন। এই যে জিএ4 এর ডিবাগ ভিউতে আমাদের পেজ লোকেশন বলে একটা প্যারামিটার যায়, যে আপনারা মানে খেয়াল করে থাকেন। আচ্ছা, আর একটা ইভেন্ট সেন্ড করি তাহলে আচ্ছা, পেজ লোকেশন বলে একটা আমাদের এখানে প্যারামিটার আছে, আপনারা যদি খেয়াল করে রাখেন, তো সেই পেজ লোকেশনটা কি, এই যে ডিএল, মানে আমাদের যে পেজে ইভেন্টটা ঘটেছে সেটা কিন্তু গুগল অ্যানালিটিক্স অটোমেটিক ট্র্যাক করেছে, এই যে দেখেন। ঠিক আছে, আচ্ছা, আরেকটা প্যারামিটার যে আপনারা যদি খেয়াল করে রাখেন সেটার নাম হলো পেজ রেফারার। সেটা আমি বলেছিলাম কি, পেজ রেফারেন্স হলো আগের পেজের ইউআরএল, মানে যে পেজে ইভেন্টটা ঘটেছে সেই পেজে আসার আগে ইউজার যে পেজে ছিল সেই পেজের ইউআরএল কি ছিল। তাহলে সেই পেজের ইউআরএলটা কিন্তু এই যে এইটা, মানে এই হোম পেজে, মানে এই প্রোডাক্ট পেজে আসার আগে আমি কিন্তু হোম পেজেই ছিলাম। তাহলে সেইটাও কিন্তু গুগল অ্যানালিটিক্স অটোমেটিক কালেক্ট করে নিয়েছে। ঠিক আছে, আচ্ছা, আর কি অটোমেটিক কানেক্ট করেছে রাহি ভাই, এই যে আমি যে ম্যাক ডিভাইস থেকে আপনার ওয়েবসাইট ওপেন করেছি সেটাও গুগল অ্যানালিটিক্স অটোমেটিক ট্র্যাক করেছে। তবে আমরা কিন্তু গুগল অ্যানালিটিক্সে দেখতে পারি যে কজন মানুষ ম্যাক ডিভাইস ওপেন করে ম্যাক ডিভাইস থেকে আমার ব্রাউজারটা মানে আমার ওয়েবসাইটটা ওপেন করেছে, সেটাও কিন্তু আমার গুগল অ্যানালিটিক্স অটোমেটিক কালেক্ট করে দিয়েছে। আচ্ছা, আমি যে ইনফ্যাক্ট ইভেন কি আমি যে কোন আমার মানে যেই সিস্টেমে আমি আপনার ওয়েবসাইটটা ওপেন করেছি সেই সিস্টেমের রেজুলেশন কি 1920 বাই 1080, মানে গুগল অ্যানালিটিক্স বুঝতে পারছে যে এইটা তো তোমার ডেস্কটপ ডিভাইস, এটা তো তোমার মোবাইল ডিভাইস নয়, তাই না। মানে তোমার ইউজার, কতজন ইউজার ডেস্কটপ ডিভাইস ওপেন, মানে ডেস্কটপ ডিভাইস ইউজ করে তোমার ওয়েবসাইট ওপেন করেছে সেটাও কিন্তু গুগল অ্যানালিটিক্স অটোমেটিক ক্যাপচার করে ফেলেছে। আচ্ছা, কোন ব্রাউজার ইউজ করে গুগল অ্যানালিটিক্স ওপেন করেছে রাহি ভাই, এই যে দেখেন আমাদের ব্রেভ ব্রাউজার ইউজ করে গুগল অ্যানালিটিক্স ওপেন করেছে, মানে আমাদের ওয়েবসাইট ওপেন হয়েছে সেটাও কিন্তু গুগল অ্যানালিটিক্স অটোমেটিক কালেক্ট করেছে। সেরকম এখানে আমাদের সেশন আইডি আছে, সেশন নাম্বার আছে, ঠিক আছে, আরো অনেক জিনিস আছে যেগুলো আমাদের গুগল অ্যানালিটিক্স অটোমেটিক কালেক্ট করেছে। এবং এই যে আমাদের কোন মেজারমেন্ট আইডিতে আমরা ডেটাটা পাঠাচ্ছি সেটাও কিন্তু গুগল অ্যানালিটিক্স আমাদের এই জায়গায় আহ কি বলে কালেক্ট করেছে। আমরা যে পেজটা ওপেন করেছি সেটা কোন ল্যাঙ্গুয়েজে আছে সেটাও কিন্তু আমরা অটোমেটিক কালেক্ট করেছে, ইংলিশ ইন্ডিয়া। সেটা যদি অ্যারাবিক থাকতো তাহলে এখানে অ্যারাবিক হতো, যদি ওরা অন্য কোনো ভাষায় থাকতো আমাদের এই পেজটা, তা সেটাও কিন্তু গুগল অ্যানালিটিক্স অটোমেটিক কালেক্ট করে নিত। তার মানে আমরা শুধু সারফেস লেভেলে দেখি, মানে আমরা যে ডেটাগুলো পাঠাই সেগুলো আমরা মনে করেন সমুদ্রের, মানে কি বলবো, মানে উপরের ভাগটা দেখছি, কিন্তু সমুদ্রের যে কত গভীর সেটা কিন্তু আমরা দেখি না। কিন্তু আন্ডার দ্য হুড গুগল অ্যানালিটিক্স অনেক ইনফরমেশন কালেক্ট করে যেগুলো আমরা পাঠাই না, কিন্তু গুগল অ্যানালিটিক্স আমাদের জন্য কালেক্ট করে নেয় অটোমেটিক। তাই জন্যই গুগল অ্যানালিটিক্স কিন্তু আমাদের এই ইনফরমেশন গুলো আমাদের গুগল অ্যানালিটিক্স এর এরপরে যখন আমরা দেখব বিভিন্ন রিপোর্ট যখন তৈরি করব তখন আমাদের ওই ইনফরমেশন গুলো প্রোভাইড করতে পারে। যেমন আমরা যদি এই যে হোমে যাই, হোমে যাওয়ার পর রিয়েল টাইম, আরে রিপোর্টসে যাই, রিয়েল টাইম ওভারভিউতে যদি যাই, হ্যাঁ, তাহলে এখানে আমরা যে আমাদের এই জায়গায় যে ইনফরমেশন গুলো আমাদের দেখাচ্ছে কোন কান্ট্রি থেকে মানুষজন ভিজিট করছে, কোথা থেকে কি করছে না করছে, ঠিক আছে, কোন ডিভাইস ইউজ করে আমাদের ওই মানে যে আমি যদি টেকে যাই তাহলে আমরা এখানে পাবো, ঠিক আছে, টেক ডিটেলসে যদি আমরা যাই, এই যে আমাদের ক্রোম ইউজ করে কজন ওপেন করেছে,
অন্য সাফারি ইউজ করে কজন ওপেন করেছে, এই যে ডিটেলস গুলো, এগুলো তো আমরা পাঠাই না। ক্রোম ডিভাইস ইউজ করে কজন পাঠিয়েছে, এগুলো কি আমরা পাঠাই? কিন্তু এগুলো কেমন করে পাই? কেমন, কেন কি গুগল অ্যানালিটিক্স আন্ডার দ্য হুড এই ধরনের ইনফরমেশন অটোমেটিক কালেক্ট করে ফেলে, আমাদেরকে এগুলো পাঠাতে হয় না। ঠিক আছে, এই জন্য আমরা এই জায়গায় পাঠাই। আচ্ছা, তাই ভাই আপনি যতগুলো প্যারামিটার দেখালেন সবই দেখালেন, বুঝলাম, কারেন্সি দেখালেন, ভ্যালু দেখালেন, আইটেমস অ্যারেটা তো দেখালেন না। আইটেমস অ্যারে তাহলে কি গেল না? হ্যাঁ অবশ্যই গেছে, এখানে কেমন করে যাবে না? এই যে যদি আপনি পিআর দেখেন, তাহলে পিআর এর মধ্যে আপনি আইটেমস অ্যারে এখানে খুঁজে পাবেন কেমন করে? এই যে দেখেন প্রথমে আছে আইডি, আমাদের প্রোডাক্টের আইডি কত, 243। ঠিক আছে, যদি বিশ্বাস না হয় আপনি দেখতেও পারেন এই জায়গায় আমাদের প্রোডাক্টের আইডি 243 আছে এটা। ঠিক আছে, যদি আমি প্রিভিউ করে দেখাই তাহলে বুঝতে পারবেন। প্রোডাক্টের নাম কি আছে, ব্রিনসে জাপানিজ। এন এম মানে নেম। ঠিক আছে, এই যে এন এম মানে নেম, ব্রিনসে জাপানিজ। ঠিক আছে, মানে আইটেম আইডি একটা প্যারামিটার পাঠাই, সেটা চলে গেল। আইটেম নেম সেটা আমরা পাঠাই। পিআর মানে প্রোডাক্ট প্রাইস। ঠিক আছে, তার মানে আমাদের এই যে পিআর প্রাইস। ঠিক আছে, 84.9। সিএ মানে হলো ক্যাটাগরি, প্রোডাক্টের ক্যাটাগরি কি ছিল, এই যে মিডিয়াম প্ল্যান্স। ঠিক আছে, আর কিউটি মানে হলো কোয়ান্টিটি, 1। তার মানে এই কটাই তো প্যারামিটার আমরা আইটেম স্যারের মধ্যে পাঠাই, আইটেম আইডি, আইটেম নেম, প্রাইস, আইটেম ক্যাটাগরি আর কোয়ান্টিটি। দেখেন আইটেম স্যারেটাও সুন্দর করে চলে গেছে আমাদের গুগল অ্যানালিটিক্সের কাছে। তার মানে আমি, এটা একটু অ্যাডভান্স, হ্যাঁ, সো এটা হলো সবার জন্য নয়, যারা মনে করেন একটু অ্যাডভান্স লেভেলে কাজ করতে চায় তাদের জন্য এগুলো। ঠিক আছে, তো এইভাবেও আপনি কিন্তু চেক করতে পারবেন যে আপনার সেটা, মানে মোস্ট অফ দ্য টাইম কি হয়, 90% বা 99% লোক এইটুকু দেখেই স্যাটিসফাই হয়ে যায়, আরে আমার তো ট্যাগ ফায়ার হচ্ছে, আর গুগল অ্যানালিটিক্সে আমার ডিবাগ ভিউতে ইভেন্ট গুলো সঠিকভাবে আসছে, ব্যাস শেষ। এইটুকু দেখে সে মানে করেন বলে দেয় যে হ্যাঁ সব সবকিছু সঠিক আছে। কিন্তু এই আসল যদি আপনাকে চেক করতে হয় যে না রাই ভাই, অন্য জায়গাগুলো ভুল হতে পারে, কিন্তু এই জায়গায় যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার ডেটা সঠিকভাবে যাচ্ছে না। ঠিক আছে, তো এই জায়গায় হলো মেইন জিনিস, মানে হলো রুট অফ অল দ্য ট্র্যাকিং। এখান থেকে আপনাকে চেক করতে হবে যে আমার সঠিকভাবে প্যারামিটার যাচ্ছে কিনা না যাচ্ছে কিনা গুগল অ্যানালিটিক্স এর কাছে। ঠিক আছে, তাহলে এইভাবে আপনিও চেক করতে পারবেন যে আপনার প্যারামিটার গুলো সঠিকভাবে যাচ্ছে কি যাচ্ছে না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে তাহলে এত দূরই। আর এরপরে আমরা আরো অন্যান্য অন্যান্য প্ল্যাটফর্মে কিভাবে চেক করতে হয় সেগুলো আমরা দেখবো। আজকে গুগল অ্যানালিটিক্স দেখলাম, যখন ফেসবুক দেখবো তখন ফেসবুক এটা দেখবো, যখন গুগল অ্যাডস যাবো তখন গুগল অ্যাডস এটা দেখবো, আরো সবগুলোই দেখবো যে কিভাবে আমরা ট্র্যাক করতে পারি। ঠিক আছে, বা চেক করতে পারি। ওকে, তাহলে